হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা চলে এসেছি নতুন গল্প নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের গল্প, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা দিনের ডাকাতি। টেবিলের ওপর ভাত দেওয়া হয়েছে। খেয়ে দিয়ে বিমান কলেজ যাবে। বিমানের বাবার খাওয়া হয়ে গেছে আগেই, তার এক্ষুনি অফিসে বেরিয়ে যাবার কথা। কে একজন লোক এই সময় বাবার সঙ্গে দেখা করতে এলো, আর একটা কাক বিমানের ভাতের থালায় সেই সময়ে মুখ দিয়ে গেল। লোকটি যদি আর কিছুক্ষণ বাদে আসতো, কিংবা পাজি কাকটা যদি বিমানের ভাতের থালায় ঠোক্কর না মারত, তাহলে পরের গল্পটা কিছুই হতো না। কলিং বেলের আওয়াজ শুনে বিমানি ভাতের থালা ফেলে উঠে গিয়েছিল দরজা খুলে দিতে। বারান্দায় ওঁত পেতেছিল কাকটা। দস্যুর মতন এসে থালা থেকে মাছ ভাজাটা তুলে নিয়ে গেল। শুধু তাই নয়, অনেকগুলো ভাত ছড়িয়ে প্রমাণও রেখে গেল তার কুকীর্তির। ফিরে এসে বিমান এই কাণ্ড দেখে রেগে আগুন। তাড়া করে গেল কাকটাকে। কাকটা বারান্দাতেই বসে মাছ ভাজাটা আরাম করে খাচ্ছিল। বিমানকে দেখে টুক করে উড়ে গিয়ে বসল রাস্তার লাইট পোস্টের ওপর। সেখান থেকে বিমানকে দেখিয়ে দেখিয়ে মাছ ভাজাটা শেষ করতে লাগলো। বিমান একটা ইটের টুকরো ছুঁড়ে মারল কাকটার দিকে। গায়ে লাগলো না। কাকটা সেখানেই বসে রইল। বিমানকে এসে গ্রাহ্যও করছে না। বারান্দার দেওয়ালের একটা কোণ ভেঙে আছে অনেক দিন ধরে। সেই জায়গাটা আরও ভেঙে আরও কয়েকটা ইটের টুকরো নিয়ে বিমান মারতে গেল কাকটাকে। একটাও লাগলো না। নিচে রাস্তা থেকে কে একজন চেঁচিয়ে বলল, কে হচ্ছে কি? কে ইট ছুটছে? বোধহয় রাস্তায় কারুর গায়ে লেগেছে। অসম্ভব মোটা গলা লোকটার। বিমান তাড়াতাড়ি বসে পড়ল, যাতে তাকে দেখতে পাওয়া না যায়। রাগে চোটে মনে মনে প্রতিজ্ঞা করল, একদিন সে পৃথিবী থেকে সব কাকদের ধ্বংস করবে। নিচের লোকটা হেরে গলায় আবার চিৎকার করল, কি হচ্ছে কি? কি হচ্ছে কি? বিমান টপ করে ঢুকে গেল ঘরের মধ্যে। কাকে যে ভাতে মুখ দিয়েছে সে ভাত আর খাওয়া যায় না। সবটা ফেলে দিয়ে নতুন থালায় আবার তাকে ভাত দেওয়া হলো, কিন্তু মাছ আর নেই। মাছ ছাড়া বিমান মোটেই ভাত খেতে পারে না। সুতরাং আবার মাছ ভাজা হচ্ছে। কলেজে দেরি হয়ে গেল বিমানের। একটা ক্লাস করা হবে না। বসবার ঘরে বাবা সেই লোকটার সঙ্গে কথা বলছিলেন। নিশ্চয়ই কোনো জরুরি কথা, কেননা বাবা কখনো অফিস যেতে দেরি করেন না। বিমানকে দেখে বাবা বললেন, তুই এখনো কলেজে যাসনি? তাহলে আমার একটা কাজ করে দিত। একবার ব্যাংক থেকে ঘুরে আয়, আমার আজ বেরুতে দেরি হবে। বাবা বিমানকে একটা 1000 টাকার চেক লিখে দিয়ে বললেন, এটা তুলে এনে তুই আমাকে পৌঁছে দিয়ে তারপর কলেজে যা। টাকাটা সাবধানে রাখবি কিন্তু। বাসে ট্রামে উঠিস না, হেঁটেই আসিস বরং। ব্যাংক থেকে টাকা তোলার ব্যাপারগুলো বাবা নিজেই করেন। বিমানকে কখনো যেতে হয় না। এই লোকটি না এলে বাবা অফিসে বেরিয়ে যেতেন। কাকটা ভাতে মুখ না দিলে বিমানও কলেজে চলে যেত এতক্ষণে। তাহলে আর তাকে ব্যাংকে যেতে হতো না। চেকটা সাবধানে বুক পকেটে রেখে বিমান বাসেই উঠল। আসবার সময় না হয় টাকাটা নিয়ে হেঁটেই আসবে। অবশ্য তখন বাসে ফিরলেও ক্ষতি নেই। টাকাটা কি কেউ বিমানের কাছ থেকে কেড়ে নেবে নাকি? বাড়ি থেকে বাসের 4টে স্টপ দূরেই ব্যাংক। যাক, ব্যাংকে আজ বেশি লোকের ভিড় নেই।
বিমান চেকটা জমা দিয়ে একটা পেতলের চাকতি হাতে নিয়ে বসে রইল। আরও কয়েকজন লোক অপেক্ষা করছে, সবাই গম্ভীর। ব্যাংকে যারা টাকা জমা দিতে কিংবা তুলতে আসে তারা সবাই গম্ভীর হয়ে থাকে, বিমান আগেও লক্ষ্য করেছে। একজন মোটা মতন ভদ্রমহিলা শুধু কথা বলছেন কাউন্টারে দাঁড়িয়ে, তার চেকে সই মেলেনি। মহিলা বেশ রেগে মেগে বলছেন, বা আমার নিজেরই সই অথচ মেলেনি, তার মানে কি? কাউন্টারের লোকটা বলল, মিলছে না তা আমি কি করব বলুন? 3 বার সই করলেন, 3টেই অন্যরকম। মহিলা বললেন, তাহলে আমার টাকা কি অন্য লোকে তুলবে যদি কোনোদিনই আমার সই না মেলে? বিমান ভাবল, ভদ্র মহিলা বোধহয় আগে খুব রোগা ছিলেন, তখন তার সই অন্যরকম ছিল। এই সময় বিমানের নম্বর ডাকা হলো। পেতলে চাকতিটা ফেরত দিয়ে বিমান টাকাগুলো নিয়ে গুনছে। ঠিক তখনই কাণ্ডটা ঘটল। একটা প্রচণ্ড চিৎকার শোনা গেল, अरे ये क्या है, छोड़ दो। बिशन सिंह, बड़े बाबू, होशियार आग। চিৎকারটা এলো দরজার কাছ থেকে। বিমান সেখান থেকে অনেকটা দূরে। বিমান টাকাগুলো মুঠোয় চেপে ধরে ঘাড় ফিরিয়ে দেখল একজন লম্বা চেহারা লোক ব্যাংকের দারোয়ানের হাতের বন্দুকটা চেপে ধরেছে, আর দারোয়ান ওই রকম চেঁচাচ্ছে। তারপরেই মুখে রুমাল বাঁধা আর একজন লোক একটা লোহার ডান্ডা দিয়ে মারল দারোয়ানের মাথায়। দারোয়ানটি শেষ মুহূর্তে বন্দুকটা প্রায় ছাড়িয়ে এনেছিল, কিন্তু মাথায় ডান্ডার বাড়ি খেয়ে সে আর কিছুই করতে পারল না, চুপ করে পড়ে গেল মাটিতে। এর মধ্যেই দরজার কাছে আরও 2জন লোক এসে দাঁড়িয়েছে। দুজনের হাতেই রিভলভার। তাদের চোখের তলা থেকে মুখের সবটা একটা কালো কাপড়ে ঢাকা। আগের 2জনের মুখও ওই রকম ঢাকা ছিল। রিভলভার ধরা লোক দুটির একজন কর্কশ গলায় চেঁচিয়ে বলল, যে যেখানে দাঁড়িয়ে আছো চুপ করে দাঁড়িয়ে থাকো, একটু নড়লেই খতম করে দেব। সবাই ছবির মানুষের মতন চুপ করে দাঁড়িয়ে রইল। শুধু মোটা মহিলা বলে উঠলেন, ওরে বাবা রে, ওরে বাবা রে। তারপর একজনের রিভলভারের মুখ তার দিকে ফিরতেই তিনি আবার বললেন, না না, চুপ করছি। বিমানের টাকা আর গোনা হলো না। সব টাকা একসঙ্গে প্যান্টের পকেটে ভরে ফেলল। তারপর দাঁড়ালো দেওয়াল ঘেঁষে। তার বুকটা অসম্ভব জোরে কাঁপছে। ডাকাতরা কি তার টাকাটাও কেড়ে নেবে? রিভলভারধারী 2জনের মধ্যে একজন চলে এলো টাকার কাউন্টারের দিকে, আর একজন চলে গেল ভেতরে। সেখানে সে রিভলভারটা চারদিকে ঘোরাতে ঘোরাতে বলতে লাগলো, কেউ নড়বে না, ম্যানেজার কই, ম্যানেজার, চাবি। লম্বা লোকটা দারোয়ানের বন্দুকটা তুলে নিয়ে দাঁড়িয়ে আছে দরজার কাছেই। লোহার ডান্ডাওয়ালা লোকটা পোস্ট অফিসের চিঠির থলির মতন একটা থলি নিয়ে এদিকে এগিয়ে এলো। কাউন্টারে 2জন লোকই কাঁপতে কাঁপতে রাশি রাশি টাকা ভরে দিতে লাগলো সেই থলির মধ্যে। মোটা মতন মহিলাটি অসম্ভব ঘামছিলেন। হঠাৎ খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলেন। ফিস করে বললেন, আমার হার্ট খুব উইক। তারপরেই ধপাস করে পড়ে গেলেন অজ্ঞান হয়ে, মাটিতে নয়, কাছাকাছি বেঞ্চির ওপর। বিমান নিজের জায়গাতেই দাঁড়িয়ে রইল। সাহায্য করতে যেতে সাহস পেল না। তার নিজেরও বুকের মধ্যে ঢিপ ঢিপ করে শব্দ হচ্ছে অনবরত। খুব যে ভয় পেয়েছে তা নয়, খালি উত্তেজনা। এরপর কি হবে? 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে ডাকাতরা কাজ শেষ করে ফেলল। ব্যাংকে সেদিন অনেক বেশি টাকা ছিল। তারা বোধহয় আগে থেকেই খবর পেয়েছিল। তারা হয়তো এই কথাও জানতো যে ব্যাংকের 2জন দারোয়ানের মধ্যে একজন সেই সময় থাকবে না। ব্যাংকের একজন কর্মচারী ভয় পেয়ে কিংবা যে কোনো কারণেই হোক টেবিলের তলায় লুকিয়ে পড়েছিল। ডাকাতরা কাজ সেরে চলে যাওয়ার সময় বিনা কারণেই তাকে কয়েকটা লাথি মেরে বলল,
দূর কুত্তার বাচ্চা। বিমানের যেন মনে হলো এই গলার আওয়াজটা একটু চেনা চেনা, কোনো চেনা লোকের নয়। একটু আগেই কোথায় যেন শুনেছে। খানিকটা আগে সে যখন কাকের দিকে ইট ছুটছিল তখন রাস্তা থেকে যে লোকটা বলেছিল, কি হচ্ছে কি? অনেকটা সেই রকম। ডাকাতরা দুদ্দার করে বেরিয়ে যাবার পরও কয়েক মুহূর্ত সবাই চুপ করে রইল হতবম্বের মতো। সবচেয়ে আগে গলা শোনা গেল সেই মোটা মহিলার। তিনি আসলে অজ্ঞান হননি, তার গলায় সোনার হার ছিল বলেই তিনি অজ্ঞান হবার ভান করে সেটাকে লুকিয়েছিলেন। এবং চোখ খুলেই তিনি চেঁচিয়ে বললেন, পুলিশ, পুলিশ, শিগগির পুলিশে খবর দিন। তখন অনেকে মিলে ছুটল দরজার দিকে, বিমানও ছুটল। ডাকাতরা তখন একটা কালো রঙের গাড়িতে উঠছে। কয়েকজন রাস্তায় বেরিয়ে চেঁচাতে লাগলো। বিমান কিন্তু রাস্তায় গেল না। সে দেখতে পেল দারোয়ানটা হাত পা ছড়িয়ে পড়ে আছে মাটিতে, মাথা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। এক্ষুনি রক্ত বন্ধ না করলে লোকটাকে বাঁচানো যাবে না, অথচ তাকে এখনো কেউ দেখছেই না। বিমান সেখানেই বসে পড়ে পকেট থেকে রুমালটা বার করে চেপে ধরল লোকটির মাথা। লোকটি শব্দ করল, ওহ! যাক, লোকটি তাহলে এখনো বেঁচে আছে। একে এক্ষুনি এখান থেকে সরানো দরকার। ব্যাংকের যদি ফার্স্ট এডের কিছু জিনিসপত্র থাকে। বিমান আর কিছুই করার সুযোগ পেল না। যেসব সাহসী লোকেরা ডাকাতদের তাড়া করে রাস্তায় ছুটে বেরিয়েছিল তারা আবার হুড়মুড় করে ভেতরে ঢুকে এলো। দারোয়ানের শরীরটা মারিয়ে বিমানকে ঠেলে ফেলে দিয়ে তারা জ্ঞান শূন্য হয়ে ছুটছে। বিমান উঠে দাঁড়াতেও পারল না। বাইরে দুম দুম করে দুটো শব্দ হলো। তারপর একটা বোমা এসে লাগলো বিমানের গায়ে। বিমানও ঢলে পড়ল দারোয়ানের পাশে। বিমান ব্যাংক থেকে অনেকক্ষণ ফিরছে না বলে তার বাবা একসময় চিন্তিত হয়ে পড়লেন। পাটনা থেকে একজন লোক একটা জরুরি খবর এনেছে। আজ রাত্রেই তাকে জরুরি কাজে পাটনা যেতে হবে। বিমানকে ব্যাংক থেকে টাকাটা তুলে আনতে বলা হলো, তবু সে ফিরছে না কেন? ও কি ভুল বুঝল? টাকাটা নিয়ে ওখান থেকে কলেজে চলে গেল। বাবা টেলিফোন করলেন ব্যাংকে, কোনো সাড়া পাওয়া গেল না। কেউ টেলিফোন ধরছেই না। ব্যাপার কি? বাবা ব্যস্ত হয়ে ছটফট করছেন। নিজেই বেরোবেন ভাবছেন। এমন সময় হাসপাতাল থেকে টেলিফোন এলো, এক্ষুনি চলে আসুন। বিমানের মাথা আর পুরো হাতখানা জুড়ে বিরাট ব্যান্ডেজ। ভালো করে জ্ঞান ফেরেনি। মাঝে মাঝে চোখ খুলে কিছু একটা বলতে চাইছে, আবার কেমন ঢলে পড়ছে। বাবা, মা, ছোট মাসি, জামাইবাবু বিমানের খাট ঘিরে বসে রইলেন। ডাক্তার এসে বলে গেলেন, চিন্তার কিছু নেই। তবু শান্ত হতে পারছেন না ওরা। চোখ বোঝা অবস্থাতেই বিমান কি যেন বলছে বিড়বিড় করে। তারপর চোখ মেলে কাকে যেন খুঁজছে। মা ঝুঁকে এসে বললেন, কি রে খোকন, কষ্ট হচ্ছে? বিমান বলল, না। বাবা বললেন, বিশেষ কিছু হয়নি, ডাক্তার বলেছেন 2-1 দিনের মধ্যেই ছেড়ে দেবে। বিমান আবার ঠোঁট নেড়ে কি যেন বলতে চাইল। তাকে দেখে মনে হয় খুব চিন্তিত। বাবা বললেন, আমাদের টাকাটা সবটাই পাওয়া গেছে, তোর প্যান্টের পকেটে ছিল। বিমান এবার পরিষ্কারভাবে বলল, সে কোথায়? কে কে? সেই লোকটা। কোন লোকটা? সেই লোকটা যে আমার মাথার কাছে এসে দাঁড়িয়েছিল। মা বললেন, আমরাই তো দাঁড়িয়ে আছি, আর ডাক্তারবাবু এসেছিলেন 2বার। বিমান মাথা নেড়ে বলল, না। বাবা, মা, ছোট মাসি, জামাইবাবু পরস্পরের দিকে চিন্তিতভাবে তাকালেন। বিমান একটুখানি ভেবে নিয়ে বলল, ব্যাংকের সেই দারোয়ান। এই সময় নার্স এসে বকুনি দিয়ে বলল, আপনারা পেশেন্টকে দিয়ে এত কথা বলেছেন কেন? এখন ঘুমোতে দিন, আবার বিকেলে আসবেন।
আমি এখন ওষুধ খাওয়াবো। ওষুধ খেয়ে বিমান আবার ঘুমিয়ে পড়ল। বাবা মায়েরা আর একটু অপেক্ষা করে বেরিয়ে এলেন বাইরে। ব্যাংকের ম্যানেজারও এসেছিলেন বিমানকে দেখতে। তিনিও বিমানের সঙ্গে কোনো কথা বলতে পারলেন না, দূর থেকে দেখে গেলেন। তারপর বাবার সঙ্গে কথা বলতে বলতে নামতে লাগলেন সিঁড়ি দিয়ে। ম্যানেজার বললেন, একটা ব্যাপারে আপনার খুশি হওয়া উচিত। এরকম ছেলে আজকাল খুব কম দেখা যায়। বাবা চুপ করে রইলেন। ম্যানেজার আবার বললেন, ব্যাংকের দারোয়ানটা মাটিতে পড়েছিল, মাথা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। কেউ তাকে দেখেনি, সবাই নিজেকে সামলাতেই ব্যস্ত। তখন আপনার ছেলেই তাকে বাঁচাতে গিয়েছিল। এমন সাংঘাতিক ডাকাতির পরেও কি কেউ মাথা ঠিক রাখতে পারে? আমার তো ভয়ে হাত পা এমন কাঁপছিল। কজন ডাকাত ছিল? 4 জনকে তো দেখলুম, আরও ছিল কিনা কে জানে। 2 হাতে বোমা আর স্টেন গান, দেখলেই গা ঠান্ডা হয়ে যায়। একটা দারোয়ান বিশন সিং আবার সেই সময় দোকানে গিয়েছিল খৈনি নাকি কিনতে। একটা মোটে দারোয়ান, তাও হাতে মানধাতার আমলের বন্দুক। কি হলো সেই দারোয়ানের? সেই কথাই তো বলছি, মাথাটা তার একেবারে ফাঁক করে দিয়েছে। আমরা যখন গেলাম তখনও দেখলাম আপনার ছেলে এক হাতে রুমাল দিয়ে দারোয়ানের মাথা চেপে ধরে আছে। বোমাটা না লাগলে হয়তো। দারোয়ানটা বেঁচে আছে তো? না, হাসপাতালে আনবার আগেই। বলতে গেলে আপনার ছেলের হাতে মাথা রেখেই সে মারা গেছে। তবু তো বেচারি শেষ মুহূর্তে অন্তত একজনের সেবা পেয়েছিল। 8 দিন বাদে বিমান হাসপাতাল থেকে ছাড়া পেল। তার মাথার চোটটা বেশি কিছু না, শুকিয়ে এসেছে এরই মধ্যে, কিন্তু ডান হাতটা জুড়ে বিরাট প্লাস্টার করা। আরও অন্তত 1 মাস ওই রকম থাকবে। ডাকাতরা সেদিন ব্যাংক থেকে 3.5 লক্ষ টাকা নিয়ে পালিয়েছে। আজও তাদের ধরা যায়নি, পুলিশ কোনো খোঁজই পায়নি। ব্যাংকের দারোয়ান বুধ সিং যে মারা গেছে সে কথা বিমানকে বেশ কিছুদিন জানানো হয়নি, কারণ বিমান প্রায়ই তার কথা জিজ্ঞেস করত। হঠাৎ মনে আঘাত পেলে যদি ক্ষতি হয়, সেই জন্য তাকে বলা হয়েছিল বুধ সিং ভালো আছে, তাড়াতাড়ি সেরে উঠছে। বাড়িতে আসবার পর একদিন ছোট মাসি সত্যি কথাটা বলে ফেলল। ছোট মাসি একদম মিথ্যে কথা বলতে পারে না কি না। খবরটা শুনে বিমান খানিকক্ষণ চুপ করে রইল। বুধ সিং নামে ওই দারোয়ানটার রক্ত মাখা মুখটা তার চোখের সামনে ভাসে। দারুণ অবাক হওয়ার মতন চোখ দুটো বড় বড় করে মেলেছিল লোকটা। ও কি ভেবেছিল তক্ষুনি মরে যাবে? একটা বড় নিঃশ্বাস নিয়ে বিমান বলল, একটা আশ্চর্য ব্যাপার কি জানো ছোট মাসি, হাসপাতালে আমি যখন অজ্ঞান হয়েছিলাম, ঠিক অজ্ঞান নয়, একটু একটু জ্ঞান ছিল, সেই সময় চোখ মেলে একবার দেখলাম ওই বুধ সিং আমার খাটের পাশে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে হাত জোর করে বলল, বাবুজি, আপনি আমাকে বাঁচিয়ে দিলেন। আমি ভাবলাম, যাক, লোকটা তাহলে বেঁচে গেছে। কিন্তু লোকটা যদি মরেই গিয়ে থাকে তাহলে আমি ওরকম দেখলাম কেন? ছোট মাসি বললেন, ওরকম হয়, অসুখের সময় কিংবা জ্বরের ঘোরে মানুষ অনেক সময় ওরকম স্বপ্ন দেখে। স্বপ্ন নয়, চোখ মেলে দেখেছি। তুই ভাবছিস তাই, আসলে স্বপ্নই দেখেছিলি। এ আবার কি অদ্ভুত স্বপ্ন! একটা লোক মরে গেছে আর স্বপ্নে দেখলাম সে এসে বলছে আমি বেঁচে গেছি। স্বপ্নে কত অদ্ভুত ব্যাপার হয়, তোকে আর ও নিয়ে চিন্তা করতে হবে না। বিমান আবার চোখ বুজল। আবার সে দেখতে পেল বুধ সিংয়ের রক্ত মাখা মুখটা। ইস, লোকটা এমনি এমনি মরে গেল। 30-35 বছর বয়স ছিল মাত্র। ভালো মানুষ ধরনের চেহারা। লোকটা কোনো দোষ করেনি কারোর কাছে। কলকাতায় চাকরি করতে এসেছিল, অকারণে প্রাণটা চলে গেল, এর কোনো মানে হয়? কয়েকদিন বাদে বিমান বুধ সিংয়ের কথা আস্তে আস্তে ভুলে যেতে লাগলো। এখন তার বেশি চিন্তা তার নিজের ডান হাতখানা নিয়ে।
হাতটা পুরোপুরি সারবে তো? বিমান খুব ভালো সাঁতার কাটে। ইন্টার কলেজ সুইমিংয়ে সে গত বছরেও চ্যাম্পিয়ন হয়েছে। এবছর ব্যাঙ্গালোর কম্পিটিশনে তার যাবার কথা। তার দেরি আছে অবশ্য, কিন্তু হাতটা পুরোপুরি না সারলে সে সাঁতার কাটবে কি করে? প্লাস্টার করে হাতখানা দারুণ ভারী, মাঝে মাঝে ভেতরে চুলকোয়, কিন্তু চুলকোবার তো কোনো উপায় নেই। খুব খারাপ লাগে তখন। তাছাড়া বাঁ হাতে চামচ দিয়ে ভাত খেতে হয়, তাও কি ভালো লাগে কারুর? রাগে দুঃখে বিমানের মন মেজাজ বিগড়ে থাকে। সে কি কোনো দোষ করেছিল? শুধু শুধু কয়েকটা ডাকাত তার হাতটা ভেঙে দিয়ে যাবে? ডাকাতরা কি যা খুশি তাই করবে নাকি? বারান্দায় একটা কাক বিশ্রী গলায় ডাকছে, কা কা করে। কিন্তু বিমান কাকদের এখন অনেকটা ক্ষমা করে দিয়েছে। এখন তার ইচ্ছে করে পৃথিবী থেকে সব ডাকাতদের একেবারে নিশ্চিহ্ন করে ফেলতে। 1 মাস বাদে বিমানের হাতের প্লাস্টার কেটে ফেলা হলো। কি বিশ্রী হলদেটে রং হয়ে গেছে হাতটার, জোর যেন কমে গেছে অনেকখানি। একবার গরম জলে, একবার ঠান্ডা জলে ডুবিয়ে রাখা হলো হাতটা। এই রকম বেশ কয়েকবার। তারপর মনে হলো আস্তে আস্তে জোর ফিরে আসছে। সেদিন ভাত খেতে বসে বিমানের মনে হলো যেন সে 1 যুগ বাদে নিজের হাতে মাছের কাঁটা বেছে খাচ্ছে। কিন্তু সাঁতার না কাটলে বোঝা যাবে না সত্যি হাতের সবটা জোর ফিরে এসেছে কিনা। পরের দিনই বিমান সাঁতার কাটতে গেল। বাড়ির খুব কাছেই লেক। ভোরবেলাতেই অনেকে সাঁতার কাটতে আসে। অনেকেই বিমানকে চেনে। বিমান কিন্তু কারোর সঙ্গে বিশেষ কথা বলল না। আগে তাকে একলা একলা সাঁতার কেটে দেখতে হবে তার ফর্ম ঠিক আছে কিনা। জলে নেবে বিমান দেখলেও তার কোনো অসুবিধে হলো না। হাত দুটো ঠিকই চলছে, তবে স্পিড আগের মতনই আছে কিনা সেটা এক্ষুনি বোঝা যাবে না। ছোট লেকটাকে 2-3 বার এপার ওপার করা বিমানের পক্ষে কিছুই না। আগে সে প্রত্যেক দিনই করেছে। আজও বিমান খুব সহজভাবে এপারে চলে এলো। তারপর একটুও বিশ্রাম না নিয়ে আবার ঝাঁপিয়ে পড়ল জলে। খানিকটা এসেই কিন্তু খুব ক্লান্ত লাগলো। মনে হচ্ছে যেন ডান হাতটা অসাড় হয়ে আসছে। এবার আর পার হতে পারবে না। আরো অনেকটা ফিরে যাবে। ঠিক তখনই কে যেন চেঁচিয়ে উঠল, বড়ে বাবু, বড়ে বাবু, হোশিয়ার! বিমান চমকে ঘাড় ফেরালো। কে চিৎকার করলো ওরকম ভাবে? লেকের এদিকটায় তো কোনো লোক নেই, অথচ বিমান পরিষ্কার শুনেছে তার গলার আওয়াজটা কার মতন। কার মতন? ঠিক ব্যাংকের দারোয়ান ভূত সিং এর মতন। কে এখানে ওই রকম ভাবে চেঁচাবে? এখানে তো কেউ নেই। বিমানের সারা শরীরটা ঝিমঝিম করে উঠল। বিমানের এক মাস্তুতো দাদা পুলিশে কাজ করে। তার নাম প্রিয়ব্রত দত্ত। মাঝে মাঝে আসে বাড়িতে। পুলিশে কাজ করলেও প্রিয়ব্রত কবিতা লেখে আর ভালো গান করে। প্রিয়ব্রত এই বাড়িতে এসে কবিতা আবৃত্তি করে ও গান গেয়ে একেবারে জমিয়ে দেয়। সেদিন প্রিয়ব্রত এসেছে এ বাড়িতে। বিমান খানিকক্ষণ বিদ্রুপ করে বলল, তোমরা পুলিশরা কি এখনো ডাকাতদের ধরতে পারলে না? চায়ের কাপে চুমুক দিতে দিতে প্রিয়ব্রত বলল, ও ঠিক ধরা পড়ে যাবে। বিমান বলল, ছাই ধরা পড়বে। 1.5 মাস হয়ে গেল, সব টাকা ওরা এতদিনে খরচ করে ফেলেছে। প্রিয়ব্রত বলল, 3.5 লাখ টাকা খরচ করা কি সোজা কথা? তাছাড়া ওদের মধ্যে একটা ঝগড়া লাগবেই। কেন ঝগড়া লাগবে কেন? যারাই দল বেঁধে ডাকাতি করে তারাই ভাগাভাগির সময় ঠিক ঝগড়া করে, অনেকবার দেখা গেছে। কিন্তু 4 জন ডাকাত যদি টাকাগুলো সমান ভাগ করে নেয়, তা হয় না।
প্রত্যেকেই ভাবে সে অন্যদের থেকে বেশি সাহস দেখিয়েছে, তাই সে বেশি টাকা পাবে। এরপরেই ঝগড়া লাগে। পাপের টাকা কি ভালোভাবে ভোগ করা যায়? বিমান বলল, এসব তোমাদের পুরনো থিওরি। আজকালকার ডাকাতরা অনেক বেশি চালাক। যাই বলো, তোমাদের ক্যালকাটা পুলিশ আজকাল আর খুনি বা ডাকাতে ধরতে পারে না, শুধু পারে ছাত্রদের মিছিলের ওপর লাঠি চালাতে। প্রিয়ব্রত হেসে উঠল, তারপর বলল, আজকাল আর সে যুগও নেই। যাকে ওসব কথা, তোর হাতটা সেরে গেছে পুরোপুরি। মারতো আমার কাঁধে একটা ঘুষি, দেখে কিরকম জোর হয়েছে। বিমান ডান হাতটা মুঠো করে একটা দারুণ ঘুষি কষালো। প্রিয়ব্রত একটুও নড়ল না, একটা গাছের মতন স্থির হয়ে রইল। বিমান একটু অবাক হয়ে গেল। তাহলে কি তার ডান হাতে সত্যি জোর কমে গেছে? এবার সে বাঁ হাতে একটা ঘুষি ঝাড়ল। এবারেও সে প্রিয়ব্রতকে একটুও টলাতে পারল না। প্রিয়ব্রত মিটিমিটি হাসছে। বেশ লম্বা চেহারা, মাথায় বড় বড় চুল, পাঞ্জাবি আর পাজামা পরা অবস্থায় তাকে একটুও পুলিশের মতন দেখায় না, কবি কবি মনে হয়। কিন্তু তার গায়ে অসম্ভব জোর, মাসলগুলো লোহার মতন শক্ত। প্রিয়ব্রত বলল, এবার আমি একটা মারব। বিমান পা দুটো ফাঁক করে শক্তভাবে বলল, মারো। কি অসম্ভব তাড়াতাড়ি হাত চালায় প্রিয়ব্রত। ঘুষি খেয়ে বিমান একেবারে ছিটকে পড়ে গেল ঘরের কোণে। অবাক হয়ে পড়ল, এই কি প্রিয়দা, তুমি যে আমাকে মেরে ফেলেছিলে আর একটু হলে। প্রিয়ব্রত এগিয়ে এসে বিমানের হাত ধরে টেনে তুলে বলল, আর পুলিশের নিন্দে করবি? বিমান বলল, শুধু গায়ের জোর থাকলেই পুলিশ হওয়া যায় না, একটু বুদ্ধিও থাকা দরকার। প্রিয়ব্রত হাসছে। দরজার দিকে একবার চেয়ে দেখল বিমানের বাবা কাছাকাছি আছেন কিনা। তারপর একটা সিগারেট ধরিয়ে বলল, দেখিস, ওই ডাকাতগুলো শেষ পর্যন্ত আমি ধরব। বিমান এবার উৎসাহিত হয়ে বলল, সত্যি প্রিয়দা, তোমার ওপরেই এই কেসটার ভার পড়েছে নাকি? একটা স্পেশাল স্কোয়াড তৈরি করা হয়েছে, আমিও তার মধ্যে আছি। আচ্ছা, এই ধরনের ডাকাতিগুলো থেকে কি করে সূত্র পাও তোমরা? ডাকাতের মুখ কেউ দেখেনি, ডাকাতরা কিছু ফেলেও যায়নি, কোনো সূত্রই নেই, কি করে ধরবে? তবু ঠিকই ধরা পড়ে। কি করে সূত্র পাও বলো না? ওরা যদি ডাকাতি টাকাতি একদম ছেড়ে দিয়ে ভদ্রলোক সেজে যায়, কি করে কলকাতার এত লোকের মধ্যে থেকে খুঁজে বার করবে? কোনো ডাকাতি আর বাকি জীবনে পুরোপুরি সাধারণ মানুষ হতে পারে না। আমাদের ইনফরমার ছড়ানো আছে বিভিন্ন পাড়ায়। কোথাও যদি দেখা যায় কোনো হঠাৎ নবাব দু হাতে টাকা খরচ করছে, তাহলেই ইনফরমাররা এসে আমাদের খবর দেবে। যদি তারা কলকাতাতেই আর না থাকে, তারও উপায় আছে। তাছাড়া বললুম না, ওদের নিজেদের মধ্যে ঝগড়া হয়। হঠাৎ দেখা যাবে দমদম বা বেলঘড়িয়ার দিকে রেল লাইনের পাশে একটা লোকের মৃতদেহ পড়ে আছে। কাগজে এরকম খবর দেখিস না? হ্যাঁ, দেখি। ওদের নিজেদের মধ্যে মারামারির ফল। দলের লোকই একজনকে মেরে এরকম ফেলে রেখে যায়। সেই ডেড বডিটাকে শনাক্ত করতে পারলে বাকি দলটাকে ধরা শক্ত হয় না। তবে আমার মনে হয় এদের এখনো সে সময় আসেনি। কেন? পরশুদিন আসানসোলে একটা গয়নার দোকানে ডাকাতি হয়েছে, 90,000 টাকা নিয়ে পালিয়েছে। সেখানেও 4 জন ডাকাত ছিল, মুখে কালো কাপড় বাঁধা। এরাও কোনো রকম ভুল করেনি, যাবার সময় বোমা ছুটতে ছুটতে পালিয়েছে। আমার মনে হয় এটাও ওই একই দলের কাজ। এখনো পর্যন্ত ওরা কোনো ভুল করেনি বলে ওদের সাহস আরও বেড়ে যাবে। ওরা আরও 2-1 জায়গায় চেষ্টা করবেই, তার আগে ওদের ঝগড়াও হবে না। বিমান উত্তেজিতভাবে বলল,
তার মানে ওরা কলকাতা ছেড়ে চলে গেছে? প্রিয়ব্রত বলল, তার কোনো মানে নেই। কলকাতা থেকে আসানসোল যাতায়াত করতে একদিনও লাগে না। কলকাতা শহরটায় লুকিয়ে থাকার পক্ষে সবচেয়ে ভালো জায়গা। আচ্ছা, এবার বলতো ডাকাতগুলোকে দেখতে কীরকম ছিল? এ সম্পর্কে বিমান অনেকবার বলেছে, তবু তার আপত্তি নেই। সে বলল, আমি ওদের মুখ দেখিনি, কালো কাপড় দিয়ে মুখ বাঁধা ছিল। প্রিয়ব্রত ফস করে পকেট থেকে একটা কালো কাপড়ের টুকরো বার করে নিজের মুখটা বেঁধে ফেলল। তারপর বলল, এই রকম? বিমান বলল, হ্যাঁ। এখন আমাকে চেনা যাচ্ছে? বা, আমি তো তোমায় জানি বলেই। অন্য লোক আমাকে এখন চিনতে পারবে না। আমার চোখের দিকে ভালো করে তাকা। তাকিয়েছিস? এবার? প্রিয়ব্রত মুখ থেকে কালো কাপড়টা সরিয়ে নিল। বিমানকে বলল, এবার দেখ তো চোখ দুটো চিনতে পারছিস কিনা। সব মানুষেরই চোখের গড়ন আলাদা। বিমান বলল, হ্যাঁ, চিনতে পারছি। কোনো ডাকাতের চোখ এরকমভাবে লক্ষ্য করেছিলি? সেরকমভাবে তো দেখিনি। একজন ডাকাতই শুধু আমার খুব কাছ দিয়ে কাউন্টারের কাছে গিয়েছিল, তাকে দেখেছিলাম, কিন্তু আবার দেখলে চিনতে পারবো কিনা জানি না। যখনই সময় পাবি সেই চোখ দুটোর কথা চিন্তা করবি। যদি কিছু মনে পড়ে, যদি কোনো আলাদা কিছু। যাক, এবার বল ওদের চেহারাগুলো কীরকম? ওরা ছিল 4 জন। না, 5 জন। 5 জন? কে বলল? 4 জনই তো ছিল। হুম, একজন গাড়ি স্টার্ট দিয়ে বসেছিল। ট্যাক্সি না, প্রাইভেট গাড়ি। তাহলে সেও ডাকাতেরই দলের? তা আমি দেখিনি। তুই যাদের দেখেছিস তাদের কথাই বল। যে ব্যাংকের দারোয়ানের কাছ থেকে বন্দুকটা কেড়ে নিচ্ছিল সে বেশ লম্বা, চওড়াও কম নয়, বেশ বড় সড়ো চেহারা, মাথার চুল থাক থাক করা। আর যে লোহার ডান্ডা দিয়ে মারল সে বেশ মোটা মতন, কিন্তু খুব চটপটে। আর দুজন কে? আর দুজন সম্পর্কে কি বলবো? এমনি সাধারণ চেহারা যেমন হয়, মুখ দেখতে পাইনি, বলার মতন বিশেষ কিছু নেই। বয়স কত হবে? তাও বলতে পারছি না। কেউ বুড়ো নয়, কেউ খুব বাচ্চাও নয়, এইটুকু বলতে পারি। কারোর গলার আওয়াজে কোনো রকম আলাদা কিছু? বিমান কিছুক্ষণ চুপ করে রইল। ওদের মধ্যে একজনের গলার আওয়াজ তার একটু চেনা চেনা মনে হয়েছিল। রাস্তায় যে লোকটা বলেছিল, কি হচ্ছে কি? অনেকটা সেই রকম, কিন্তু সেই লোকটাকেও তো বিমান দেখেনি। ইস, কেন যে দেখেনি তখন? অবশ্য সেই লোকটা নাও হতে পারে। বিমান বলল, গলার আওয়াজ একজনের বেশ গম্ভীর ধরনের, আর অন্যদের খুব সাধারণ যেরকম হয়। ওদের গলার আওয়াজ শুনলে আবার চিনতে পারবি? তা পারবো বোধ হয়। গুড, তোকে আমাদের কাজে লাগতে পারে। তুই প্রত্যক্ষদর্শী ছিলে কি না? ব্যাটারা ধরা পড়বি। যেরকম ফাঁদ পাতা হয়েছে। কি রকম ফাঁদ? সে কথা আগে থেকে বলা যায় না। যাই হোক, তুই একটা কাজ করতে পারবি। বলো। নিউ আলিপুরে ক্রেডিট ব্যাংকের যে শাখাটা আছে, তুই সেটা চিনিস? চিনিস না? আমি ঠিকানা বলে দিচ্ছি, ম্যাপ এঁকে জায়গাটা বুঝিয়ে দিচ্ছি। তুই কাল সেখানে সকাল 11:30 থেকে 12টার মধ্যে যাবি। কাউন্টারে গিয়ে বলবি তুই একটা নতুন অ্যাকাউন্ট খুলতে চাস। ওরা যা কাগজপত্র দেবে নিয়ে আসবি। শুধু একটু নজর রাখবি কোনো লোকের চেহারা, চোখ বা গলার আওয়াজ শুনে তোর চেনা মনে হয় কি না। যদি সেরকম দেখতেও পাস, তবু ওখানে কোনো কথা বলবি না। মনে থাকে যেন, ওখানে যাই ঘটুক না কেন একটুও চমকে উঠলে চলবে না। একদম মুখ বুজে থাকবি। হয়তো ওখানে কিছুই হবে না,
কি পাক্কা? হ্যাঁ, আমি ঠিক সময় যাব, কিন্তু তোমাকেও একটা কথা দিতে হবে। যদি তুমি ডাকাত দলের সন্ধান পাও কিংবা এদের খোঁজে তোমাকে বাইরে যেতে হয়, তাহলে আমাকেও সঙ্গে নেবে। সে দেখা যাবে। পরদিন নিউ আলিপুরে ক্রেডিট ব্যাংক খুঁজে পেতে বিমানের কোনো অসুবিধা হলো না। ব্যাংকটার কাছাকাছি এসেই তার বেশ উত্তেজনা হতে লাগলো। এখানেও আজ একটা কিছু কাণ্ড হবে নাকি? ব্যাংকে ভিড় খুব কম। দরজার কাছে একজন গোফওয়ালা দারোয়ান বন্দুক হাতে নিয়ে টুলের ওপর বসে আছে। চোখে একটা ঝিমুনির ভাব, নিশ্চয়ই গাঁজা খায়। এই লোকগুলো ঠিক মতন পাহারা দেয় না বলেই তো ডাকাতরা সুবিধে পায়। কাউন্টারের কাছে 2-4 লোক দাঁড়িয়ে, কারোকেই সন্দেহজনক মনে হলো না। লোডশেডিং, তাই পাখা বন্ধ। ভেতরের লোকেরা জামার বোতাম খুলে খবরের কাগজ দিয়ে হাওয়া খাচ্ছে। প্রিয়ব্রত যেরকম শিখিয়ে দিয়েছিল সেই অনুযায়ী বিমান একটা কাউন্টারে গিয়ে নতুন অ্যাকাউন্ট খোলার ফর্ম চাইল। সেখানকার লোকটি দেখিয়ে দিল অন্য কাউন্টার। সেখানকার লোকটি আবার আর একটা কাউন্টারে যেতে পড়ল। সেই কাউন্টারের লোকটি আবার চেয়ারে নেই তখন। বিমানকে অপেক্ষা করতে হলো। তাতে তার অবশ্য আপত্তি নেই, সে তো সময় কাটাতেই এসেছে। মাঝে মাঝে 2-1জন নতুন লোক ঢুকছে। কেউ টাকা জমা দিচ্ছে, কেউ তুলতে এসেছে। অস্বাভাবিক কিছুই নেই। একটা কালো চশমা পরা লোককে দেখে একটু সন্দেহ হয়েছিল। লোডশেডিংয়ের জন্য ভেতরটা বেশ অন্ধকার অন্ধকার মতন। তবু লোকটা কালো চশমা খুলছে না কেন? কিন্তু লোকটা বড্ড রোগা। এত রোগা লোক কি ডাকাত হতে পারে? তাছাড়া লোকটা খক খক করে কাশছে। কেশো রোগীর পক্ষে চোর ডাকাত হওয়া কিছুতেই সম্ভব নয়। তবু লোকটা ব্যাংক থেকে বেরিয়ে না যাওয়া পর্যন্ত বিমান তাকে লক্ষ্য করে গেল। একটু পরেই বিমান তার কাগজপত্র পেল। কোথায় কোথায় সই করতে হবে তাও দেখে নিল। এরপর আর তার অপেক্ষা করার কোনো মানে হয় না। তাহলে লোকেরা তাকেই সন্দেহ করবে। কাল টাকা জমা দিয়ে যাব বলে সে আস্তে আস্তে এগুলো দরজার দিকে। দারোয়ানটা টুলে বসে এখন সত্যিই ঠুলছে। 2 পা ছড়িয়ে দিয়েছে সামনের দিকে। বিমান সেখান থেকে যাওয়ার সময় লোকটা আরও পা ছড়িয়ে দিল। ধাক্কা লেগে বিমান আর একটু হলে উল্টে পড়ে যাচ্ছিল। বিরক্ত হয়ে তাকাতেই লোকটা মুচকি হাসল। সেই হাসি দেখেই চিনতে পারল বিমান। এ তো প্রিয়ব্রতদা। দারুণ ছদ্মবেশ ধরেছে তো, একেবারে অবিকল বিহারি দারোয়ানের মতন। এই সময় কথা বলা উচিত কি উচিত না বুঝতে না পেরে বিমান সেখানেই দাঁড়িয়ে পড়ে পকেটে হাত দিয়ে খুচরো পয়সা গুনতে লাগলো। প্রিয়ব্রতদা বিড়বিড় করে হিন্দিতে কি যেন বলছে। বিমান বুঝতে পারছে না। হঠাৎ বিমান আহ শব্দ করে চেঁচিয়ে উঠল। তার শরীরটা থরথর করে কাঁপতে লাগলো। কয়েকজন লোক অবাক হয়ে তাকালো তার দিকে। বিমান দরজার আর এক দিক থেকে চোখ সরাতে পারছে না। সেখানে বন্দুক ঘাড়ে করে দাঁড়িয়ে আছে আর একজন দারোয়ান। একটু আগেও বিমান তাকে দেখেনি। এই দারোয়ানটা আর কেউ নয়, বুধ সিং। রক্ত গড়িয়ে পড়ছে তার মাথা থেকে। তবু সে বন্দুকটা চেপে ধরে এদিক ওদিক তাকাচ্ছে, যেন খুঁজছে ডাকাতদের। প্রিয়ব্রতদা বিমানের কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করল, ক্যা হুয়া বাবুজি? বিমান কথা বলতে পারছে না। আস্তে আস্তে বুধ সিংয়ের শরীরটা ধোঁয়ার মতন মিলিয়ে যেতে লাগলো। দরদর করে ঘাম ঝরতে লাগলো বিমানের গা থেকে। প্রিয়ব্রতদা বিমানের হাত ধরে ঝাঁকুনি দিয়ে বলতে লাগলো, বাবুজি আপকা তবিয়ত আচ্ছা নেই? বিমান আস্তে আস্তে নিজেকে সামলে নিল, কিন্তু এখনো বুকের ভেতরটা কাঁপছে। তবু প্রিয়ব্রতদার দিকে তাকিয়ে বলল, কুছ নেই হুয়া, ঠিক হো গিয়া। আর দেরি না করে বিমান বেরিয়ে এলো রাস্তায়। একবার পেছনে ফিরে দেখল প্রিয়ব্রতদা তখনও তার দিকে তাকিয়ে আছে। সে হাতের ইশারা করে জানিয়ে দিল সব ঠিক আছে। আস্তে আস্তে বিমান হাঁটতে লাগলো বাস রাস্তার দিকে। পা দুটো খুব দুর্বল লাগছে।
বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে এখনো। এই অবস্থায় কি ভিড়ের বাসে ওঠা যাবে? বিমান একটা রিক্সা নিল, কিন্তু তাতেও বেশি দূর যাওয়া গেল না। রাস্তাটায় নতুন খোয়া ফেলেছে, এখনো পিচ ঢালাই হয়নি। রিক্সাটা অনবরত লাফাচ্ছে। রিক্সাওয়ালারও কষ্ট হচ্ছে খুব। খানিকটা গিয়েই একটা পার্ক দেখতে পেয়ে সেখানে নেমে পড়ল। পার্কের একটা খালি বেঞ্চে বিমান বসে রইল অনেকক্ষণ। পুরো ঘটনাটা সে আবার চিন্তা করতে লাগলো। সত্যি কি সে ভূত দেখেছে? ভূত বলে আবার কিছু আছে নাকি? তবে সে প্রায়ই ভূত সিংকে দেখতে পাচ্ছে কেন? আজ একেবারে দিনের বেলায় এত কাছ থেকে সে স্পষ্ট দেখেছে, কিন্তু আর তো কেউ দেখেনি। সে একাই শুধু ভূত দেখছে কেন? যদিও ভূত সিং তার কোনো ক্ষতি করেনি, কিন্তু একটা মরা মানুষের গলার আওয়াজ শোনা কিংবা তাকে চোখের সামনে দেখা কি চারটিখানি কথা? ভয় পেতে না চাইলেও ভয় হয়। কিংবা এটা কি চোখের ভুল? সে বারবার ভুল দেখছে। আগে তো কখনো এরকম হয়নি। না, এবার পুরো ব্যাপারটাই মাথা থেকে মুছে ফেলতে হবে। ডাকাতের ধরা তো পুলিশের কাজ, সে কেন মাথা ঘামাতে যাবে? বিমান এই কথা চিন্তা করার সঙ্গে সঙ্গে আর একটা ব্যাপার ঘটল। সকালবেলা খুব বৃষ্টি হয়ে গেছে বলে মাঠটা কাদা হয়ে আছে। সেই জল কাদার মধ্যে কয়েকটা ছেলে ফুটবল খেলছিল অনেকক্ষণ ধরেই। এই সময় একটা ট্যাক্সি এসে থামল। তার থেকে প্যান্ট শার্ট পরা একজন জোয়ান চেহারার লোক নেমে দাঁড়াতেই সামনের কাদায় থপাস করে এসে পড়ল ফুটবলটা। আর সেই কাদা ছিটকে লোকটার জামায় আর চোখে মুখে লেগে গেল। দৃশ্যটা দেখে বিমান হেসেই ফেলছিল। লোকটার মুখের চেহারা এমন বিচ্ছিরি হয়ে গেছে যে না হেসে পারা যায় না। লোকটা দারুণ রেগে গেছে। পার্কের ছেলেদের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, এই কি হচ্ছে কি, বদমাস ছেলে? সেই চিৎকার শুনে বিমান শিউরে উঠল। এই গলার আওয়াজ তার খুব চেনা। তাদের বাড়ির সামনের রাস্তায় ঠিক এই কথা বলেই একটি লোক চেঁচিয়ে উঠেছিল। ব্যাংকের ডাকাতদের মধ্যেও একজনের গলা ঠিক এই রকম ছিল না? বিমান ভালো করে তাকিয়ে দেখল, ডাকাতদের একজনের চেহারাও ঠিক এই ধরনেরই ছিল। তার খুব মনে হচ্ছে এই লোকটাই। গলার আওয়াজ অবিকল এক। লোকটার মাথার চুলগুলো থাক থাক করা। বিমান আর দেরি করল না, তক্ষুনি দৌড়ে গিয়ে পার্কের রেলিং পার হয়ে সে লোকটার হাত চেপে ধরে চেঁচিয়ে উঠল, চোর চোর চোর! লোকটা প্রথমে একটু হকচকিয়ে গিয়েছিল, তারপরেই চেঁচিয়ে উঠল। কি হচ্ছে কি? এই কথাটা বোধহয় লোকটা মুদ্রা দোষের মতন যখন তখন বলে। সে তার হাতটা ছাড়িয়ে নেবার চেষ্টা করলেও বিমান সেটা শক্ত করে ধরে আছে। পার্কের ছেলেগুলো ফুটবলটা ফেরত নেওয়ার জন্য রেলিং ধরে ঝুঁকে দাঁড়িয়ে আছে। তারা যেন লোকটাকে ভ্যাঙাবার জন্য বলতে লাগলো, কি হচ্ছে কি, কি হচ্ছে কি? বিমান তাদের বলল, এ একটা ডাকাত, পুলিশ ডাকো, শিগগির পুলিশ ডাকো। কয়েকটা ছেলে টপ টপ করে রেলিং টিঙিয়ে এসে ঘিরে ধরল লোকটাকে। লোকটা এতক্ষণে ভয় পেয়েছে মনে হলো। বিমানকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করলো, পারল না। তখন বিমানের মুখে একটা ঘুষি কষালো। সেই ঘুষিটা খেয়েই বিমান বুঝতে পারল এরকম আর দু তিনটে খেলেই সে অজ্ঞান হয়ে যাবে। বিমান লোকটার হাত ছেড়ে দিয়ে নিজের মুখ আড়াল করল। লোকটা সেই সুযোগে পালাবার চেষ্টা করতেই বিমান কাত হয়ে তার পায়ে মারল ল্যাং। লোকটা ধরাম করে পড়ে গেল কাদার মধ্যে। লোকটাকে উঠবার কোনো সুযোগ না দিয়ে পার্কের দুটো ছেলে তার পিঠের ওপর উঠে লাফাতে লাগলো আর গানের সুরে চেঁচাতে লাগলো, কি হচ্ছে কি, কি হচ্ছে কি? ট্যাক্সি ড্রাইভারটি তখনও দাঁড়িয়েছিল। সে অবাক হয়ে সব ব্যাপারটা দেখছে। বিমান খুব উত্তেজিতভাবে বলল, শিগগির শিগগির একটা পুলিশ ডাকতে হবে, আপ দেখিয়ে না। শিখ ড্রাইভারটি গম্ভীরভাবে তাকিয়ে রইল, যেন মন ঠিক করতে পারছে না। তারপর গোফে তা দিয়ে বলল, পুলিশ আমারা দোস্ত ক্যা? সেই লোকটা একটা কাদামাখা শুয়োরের মতন জোরজার করে উঠে পড়ল। এলো পাথারি খুশি চালাতে লাগলো এদিকে ওদিকে। ছেলের দল তাতেও ভয় না পেয়ে লোকটাকে ঘিরে রইল।
লোকটা তখন পকেট থেকে একটা ছুরি বার করলো। এতক্ষণ যাও বা সন্দেহ ছিল, এবার সব ঘুচে গেল। লোকটা তাহলে সত্যিই ডাকাত। ছুরি দেখেই ছেলের দল ভয়ে বেশ সরে গেল। বিমানও দৌড়ে গিয়ে আশ্রয় নিল ট্যাক্সির আড়ালে। লোকটা ট্যাক্সিওয়ালার দিকে ছুরিটা ঘুরিয়ে বলল, যারা হ্যাঁ কি নেই? বিমান খুব আশা করেছিল ট্যাক্সিওয়ালা বিরাট জোয়ান, সে নিশ্চয়ই লোকটাকে কাবু করে ফেলবে। পাঞ্জাবিরা কি একটা সামান্য ছুরি দেখে ভয় পায়? কিন্তু ট্যাক্সিওয়ালা লোকটার কথা শুনে নির্বিকারভাবে বলল, ছুরি কা क्या बात है, জানা है तो चलिए। ডাকাতরা ট্যাক্সিতে চড়ে বসতেই সেটা হুশ করে বেরিয়ে গেল। ছেলেরা কিছুটা রাস্তা সেটার পেছনে পেছনে দৌড়ে চোর চোর, ডাকাত ডাকাত বলে চেঁচালেও কোনো লাভ হলো না। রাস্তাটা প্রায় ফাঁকা ছিল। আশেপাশের বাড়ির দু একজন লোক বারান্দায় এসে দাঁড়ালেও কেউ সাহায্য করতে এলো না। ট্যাক্সি চোখের আড়ালে চলে গেল। দারুণ আফসোস হলো বিমানের। ডাকাতটাকে হাতের মধ্যে পেয়েও ধরে রাখা গেল না। এত বড় কলকাতা শহরে একজন অচেনা লোককে দুবার দেখতে পাওয়াই আশ্চর্যের ব্যাপার। আর কি কখনো ওর দেখা পাওয়া যাবে? লোকটার মুখ অবশ্য বিমান খুব ভালো করেই দেখে রেখেছে, আর কখনো ভুলবে না। কিন্তু তাতে লাভ কি? লোকটাও নিশ্চয়ই এবার থেকে সাবধান হয়ে যাবে। পকেটে সবসময় ছুরি নিয়ে ঘোরে, তার মানে সাংঘাতিক লোক। একবার বিমান ভাবলো এক্ষুনি ব্যাংকে গিয়ে প্রিয়ব্রতকে সব কথা বলে, কিন্তু প্রিয়ব্রতদা যদি সব শুনে বকুনি দিতে শুরু করে। চোখের সামনে দিয়ে ডাকাত পালিয়ে গেল। পার্কের ছেলেগুলো বিমানকে ঘিরে ধরে একসঙ্গে সবাই মিলে কথা বলছে। বিমান কোনো রকমে তাদের বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে সরে পড়ল। পরের দিন সকালেই প্রিয়ব্রত এসে হাজির। ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, তুই কাল ওরকম করছিলি কেন? তোর শরীর খারাপ লাগছিল? বিমান আগে থেকে ঠিক করে রেখেছিল যে ভূতের ব্যাপারটা কারোকে বলবে না। দিন দুপুরে কেউ কখনো ভূত দেখে? প্রিয়দা নিশ্চয়ই হাসবে। তাহলে ওটা চোখের ভুলই হবে। বুধসিং একেবারে বিমানের কোলের ওপর মাথা রেখেই মরে গিয়েছিল কিনা, সেই জন্যই ওকে ভোলা যাচ্ছে না। বিমান বলল, না কিছু হয়নি, তোমাকে ওই রকম পোশাকে দেখে চমকে গিয়েছিলাম। প্রিয়ব্রত বলল, তুই এমন একটা ভাব করলি যেন অজ্ঞান হয়ে পড়েই যাবি। যাকে তুই ব্যাংকে সন্দেহজনক কারোকে দেখলি? না, শোনো না, তারপরে কি হলো? কি হয়েছে? একটা ডাকাতকে একেবারে হাতে নাতে ধরে ফেলেছিলাম। কি? বিমান তখন পার্কের পাশের ঘটনাটা সব বলল। শুনতে শুনতেই প্রিয়ব্রতর মুখটা গম্ভীর হয়ে যাচ্ছিল। সে সবার পর সে ধপাস করে চেয়ারে বসে পড়ল। হতাশভাবে বলল, যা, তুই এরকম একটা কেলেঙ্কারি করলি? বিমান বলল, কি করব, লোকটা ছুরি বার করলো যে, নইলে আমরা সবাই মিলে লোকটাকে ধরে রাখতে পারতাম। ওই রকমভাবে ডাকাত ধরে? এখনো ছেলে মানুষ রয়ে গেলি। তাহলে কি করে ধরতাম বলো? লোকটাকে ধরাই উচিত হয়নি। ধরা উচিত হয়নি? এমনি এমনি ছেড়ে দেবো? নিশ্চয়ই। আরে বুদ্ধরাম, ওই রকমভাবে কেউ ডাকাত ধরে? তুই সব নষ্ট করে দিলি। তাহলে আমার কি করা উচিত ছিল বলো? তোর উচিত ছিল লোকটাকে কিছু না বলে ওর পেছন পেছন যাওয়া। লোকটা যখন ট্যাক্সি থেকে নেমেছিল তখন নিশ্চয়ই কাছাকাছি কোনো বাড়িতে যেত। তোর উচিত ছিল সেই বাড়িটা দেখে আসা। একবার ওদের আস্তানাটা চিনতে পারলে দল শুদ্ধ সবাইকে ধরা যেত। বিমান একটু থতমত খেয়ে গেল। এই কথাটা তো ঠিক। অনেক বইতে এসে পড়েছে যে ডিটেকটিভরা অনেক সময় চোর ডাকাতদের অনুসরণ করে, প্রথমেই ধরে না। অত বড় লম্বা চওড়া লোকটাকে ধরার চেয়ে অনুসরণ করাই তো সুবিধের ছিল অনেক। প্রিয়ব্রত বলল, এরপর এ পাড়ায় আর লোকটা আসবেই না। ওখানে যদি ওদের কোনো আস্তানা থেকে থাকতো সেটাও নিশ্চয়ই তুলে দিয়েছে। বিমান চুপ করে বসে রইল। প্রিয়ব্রত বলল, যাকে যা হবার হয়ে গেছে, চল আমার সঙ্গে দমদম যাবি। দমদমে কেন? ঘুঘুডাঙ্গা রেল স্টেশন থেকে মাইল দেড়েক দূরে একটা ডেড বডি পাওয়া গেছে।
বিমান লাফিয়ে উঠল, উত্তেজিতভাবে বলল, চলো, এক্ষুনি চলো। ঝটপট প্যান্ট শার্ট বদলে নিল বিমান, শু পড়ল। তারপর যেই বেরোতে যাবে সেই সময় বাবা ডাকলেন। বিমানকে বাইরে যাবার পোশাকে তৈরি দেখে বাবা জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছিস এখন? বিমান বেশ ভারী কিভাবে বলল, প্রিয়দার সঙ্গে দমদমে যাচ্ছি। বাবা প্রিয়ব্রতর দিকে তাকালেন অবাকভাবে। প্রিয়ব্রত বলল, সেই যে ব্যাংকে ডাকাতি হয়েছিল, ওদের একজন কেউ খুনও হতে পারে। বাবা বললেন, সে ব্যাপারে বিমান কি করবে? না না, ওসব খুনে ডাকাতদের ব্যাপারে বিমানে যাওয়ার দরকার নেই। বাবা কোনো ব্যাপারে একবার না বললে আর হ্যাঁ করানো খুব শক্ত। বিমান একটু দমে গেল। এরকম একটা দারুণ কাণ্ড থেকে সে বাদ পড়ে যাবে। প্রিয়ব্রত বলল, চলুক না, আমার সঙ্গেই তো যাচ্ছে, কোনো ভয় নেই। বাবা বললেন, তুমি পুলিশে কাজ করো, তুমি তো যাবেই, কিন্তু ও কেন পড়াশোনা ফেলে ছুটোছুটি করতে যাবে? ওকে দরকার আমাদের, ও হয়তো লোকগুলোকে চিনতে পারবে। ও কি করে চিনবে? লোকগুলোর মুখ ঢাকা ছিল। পুলিশের সঙ্গে বেশি ঘোরাঘুরি করলে ডাকাতরা যদি ওকেই চিনে ফেলে। ঠিক আছে, আর কখনো যাবে না। আজকে শুধু যাক, আমি ডেপুটি কমিশনারকে বলে এসেছি যে ওকে নিয়ে যাব। অনেক ঝুলোঝুলি করে প্রিয়ব্রত বাবাকে রাজি করালো। বাবা তবুও কচকচ করতে লাগলেন। নিচে জিপ গাড়ি দাঁড়িয়েছিল। প্রিয়ব্রত অন্যদিন এমনিই বাসে চেপে আসে কিংবা ট্যাক্সিতে। বিমানের একটু গর্ব গর্ব ভাব হলো। আজ পুলিশের জিপ এসেছে তাকে নিয়ে যাবার জন্য। গাড়িতে যেতে যেতে প্রিয়ব্রত বলল, তোর তো ডেড বডি দেখার অভ্যেস নেই, ভয় টয় পাবি না তো? না, ভয় পাবো কেন? আমরা 3টে ব্যাংকে ফাঁদ পেতে রেখেছি, ব্যাটারা পা দেবেই ঠিক। তুমি রোজ দারোয়ান সেজে বসে থাকো? হ্যাঁ। বিমান হেসে ফেলল। প্রিয়ব্রত জিজ্ঞেস করল, হাসিসে? গোফ লাগিয়ে তোমায় যা মজার দেখাচ্ছিল। প্রিয়ব্রত বলল, একবার একদল ডাকাতকে ধরবার জন্য আমি 1 মাস খবরের কাগজের হকার সেজেছিলাম। রোজ ভোরবেলা সাইকেলে চেপে একটা গুলির সব বাড়িতে কাগজ দিতাম। তারপর কি হলো? একটা বিশেষ বাড়ির ওপর নজর রাখতাম, দেখতাম ভোরবেলা কারা কারা সেই বাড়িতে আসে। সাধারণত ক্রিমিনালদের মিটিং ভোরের দিকেই হয়। সেবার এক ঝাঁকে 11 জনকে ধরেছিলাম। গাড়ি এসে গেছে দমদমে। গাড়িটা থেকে নেমে রেল লাইনের কাছে আসবার পর দেখা গেল দূরে ছোটোখাটো একটা ভিড় জমে আছে। আরও কয়েকজন পুলিশকেও দেখা যাচ্ছে। প্রিয়ব্রত বলল, যদ্দূর মনে হচ্ছে আমাদের ডাকাতদের কেউ নয়। রেল লাইনের পাশে সাধারণত স্মাগলারদের ডেড বডি পাওয়া যায়। প্রিয়ব্রতর অফিসের ডেপুটি কমিশনারও এসে গিয়েছিলেন। খুব লম্বা মতন একজন লোক, একদম পুলিশের মতন দেখতে নয়, হাসি খুশি মুখ, কোমরে রিভলভার কিচ্ছু নেই। প্রিয়ব্রত ডেপুটি কমিশনারের সঙ্গে বিমানের আলাপ করিয়ে দিলেন। তিনি বললেন, চলো একবার দেখা যাক। ভিড় ঠেলে ওরা এগোলো। প্রিয়ব্রত দেখল 2টো পুলিশ কুকুরও এসে গেছে। তাদের গলার চেন শক্ত করে ধরে আছে একজন। কুকুর দুটো জিভ বার করে হ্যাঁ হ্যাঁ করছে। মৃতদেহটা রেল লাইনের পাশে গড়ানো জায়গাটায় পড়ে আছে কাত হয়ে। মনে হয় কেউ যেন ছুঁড়ে ফেলে দিয়ে গেছে। প্রিয়ব্রত পকেট থেকে একটা কালো কাপড় বার করে বিমানকে বলল, আমি ওর মুখের খানিকটা ঢেকে দিচ্ছি, তারপর দেখ চিনতে পারিস কিনা। বিমান বলল, দাঁড়াও। বিমানের চোখ দুটো গোল গোল হয়ে গেছে, গলা দিয়ে ঠিক আওয়াজ বেরোচ্ছে না। কোনো ক্রমে বলল, এ তো সেই। প্রিয়ব্রত ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, চিনতে পেরেছিস? বিমান বলল, এ তো সেই কালকে ট্যাক্সি ড্রাইভার। প্রিয়ব্রত অবিশ্বাসের সঙ্গে বলল, কি ঠিক বলছিস? হ্যাঁ, কোনো ভুল নেই। ডেপুটি কমিশনার জিজ্ঞেস করলেন, কোন ট্যাক্সি ড্রাইভার?
প্রিয়ব্রত খুব সংক্ষেপে তাকে কালকের ঘটনাটা শোনালো। ডেপুটি কমিশনার শীষ দিয়ে উঠলেন। তখনও হাসি হাসি মুখেই বললেন, তাহলে তো এরা সাধারণ ডাকাতদের চেয়ে অনেক সাংঘাতিক ক্রিমিনাল। প্রিয়ব্রত, এই ছেলেটাকেও কিন্তু এবার থেকে সাবধানে রাখতে হবে। আরও 40-45 মিনিট সেখানে থাকার পর ওরা ফিরে এলো গাড়ির কাছে। ডেপুটি কমিশনার বললেন, প্রিয়ব্রত, তুমি আর বিমান আমার গাড়িতেই এসো, আমি তোমাদের নামিয়ে দিচ্ছি। ডেপুটি কমিশনারের গাড়িটা জিপ নয়, অ্যাম্বাসাডার। তারই ভেতরে ওয়্যারলেস ফিট করা। কারা যেন মাঝে মাঝে ইংরেজি সিনেমার লোকেদের মতন জড়ানো ইংরেজিতে কী সব বলে। গাড়ির কেউ তা মন দিয়ে শোনেও না, উত্তরও দেয় না। ড্রাইভারের পাশে আর একজন লোক সব সময় চুপ করে বসে থাকে। গাড়ি খানিকটা দূর চলার পর ডেপুটি কমিশনার বললেন, শুধু শুধু একটা ট্যাক্সি ড্রাইভারকে ওরা খুন করলো কেন? প্রিয়ব্রত বলল, স্যার, লোকটির দেহে কিন্তু কোনো আঘাতের চিহ্ন ছিল না। লোকটা জিপটা বেরিয়ে এসেছে অনেকখানি, মনে হলো খুব ভয় পেয়েছিল। অত বড় চেহারার একজন শিখ ড্রাইভার কিসে ভয় পাবে? গলা টেপার কেস হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে ড্রাইভারটাকে মারলো কেন? প্রিয়ব্রত বলল, নিশ্চয়ই ওরা ট্যাক্সিটা চুরি করে পালিয়েছে। তা তো হতেই পারে, সেটা একটা সোজা উত্তর। কিন্তু ডাকাতি করার সময় ওরা ট্যাক্সিতে আসেনি, কালো রঙের গাড়িতে এসেছিল। অন্য ডাকাতিগুলোতেও ওরা গাড়ি এনেছে, তার মানে ওদের গাড়ি আছে। সেগুলো চোরাই গাড়ি হতে পারে। তা তো হতেই পারে, কলকাতা শহরে রোজ 13-14খানা গাড়ি চুরি হয়। বিমান জিজ্ঞেস করল, ডাকাতরা সবসময় কালো রঙের গাড়ি চেপেই বা আসে কেন? প্রিয়ব্রত বলল, তার কারণ চট করে ভিড়ের মধ্যে মিশে যেতে পারে। শহরে এত অসংখ্য কালো গাড়ি আছে যে কোনো একটা কালো গাড়ি দেখে কেউ কিছু মনে রাখতে পারে না। ডেপুটি কমিশনার বললেন, আচ্ছা ভাই বিমান, তুমি একটা জিনিস বলতে পারবে? কলকাতায় দুরকম ট্যাক্সি চলে। একরকম হচ্ছে হলদে কালো রঙের, আর একরকম শুধু হলদে। ওই ট্যাক্সিটা কোন রঙের ছিল? শুধু হলদে। নম্বরটা কি দেখেছিলে? নম্বর তো দেখবই, ডাকাতরা ট্যাক্সি করে পালালো আর আমি নম্বর দেখব না? প্রিয়ব্রত চিৎকার করে বলল, তাহলে এতক্ষণ বলিসনি কেন? আমি ভেবেছিলাম ডাকাতরা একটু বাদেই ট্যাক্সি থেকে নেমে যাবে, তাই ওই নাম্বারটা আর কোনো কাজে লাগবে না। সব কিছুই কাজে লাগে। ডেপুটি কমিশনার মিষ্টি গলায় জিজ্ঞেস করলেন, মনে আছে নম্বরটা? WBT0257। ডেপুটি কমিশনার একটু ঝুঁকে সামনের সিটে চুপ করে বসে থাকা লোকটিকে নম্বর বলে দিলেন। সেই লোকটি নম্বরটা এমনভাবে বিড়বিড় করতে লাগলো যেন সেটা মুখস্থ করছে। লোকটা নিশ্চয়ই গবেট, নইলে সামান্য একটা গাড়ির নম্বর অতবার ধরে মুখস্থ করতে হয় কেন? ডেপুটি কমিশনার প্রিয়ব্রতকে বললেন, সকালে চা খেয়েছ? নইলে রাস্তার ধারে কোনো দোকান থেকে? প্রিয়ব্রত বলল, আমরা খেয়েছি, আপনি যদি খেতে চান। আমি তো সকালে 5 কাপ চা খাই, 4 কাপ হয়ে গেছে। আচ্ছা, এখন থাক। প্রিয়ব্রতকে খুব উত্তেজিত দেখালেও ডেপুটি কমিশনার আগের মতনই শান্ত। ঠোঁটে হাসি লেগে আছে। তিনি মনে মনে কিছু একটা হিসেব করে বললেন, পরপর যে কটা ডাকাতি হয়েছে সবগুলোই যদি এই একটা দলই করে থাকে, তাহলে ওরা অন্তত 8 লাখ টাকা পেয়েছে। কম টাকা নয়। এত টাকা নিয়ে লোকগুলো করবে কি? এই বলে তিনি আপন মনে হাসতে লাগলেন। প্রিয়ব্রত বলল, এই ধরনের ডাকাতরা যখন তখন খুন করে না। সে কথা অগ্রাহ্য করে ডেপুটি কমিশনার আবার বললেন, ডাকাতরা এত টাকা নিয়ে কি করে বলতে পারো? সবসময়ই তো তারা পালিয়ে পালিয়ে বেড়ায়। ভোগ করে কখন? এই ধরো না, সারা রাত গাড়ি চালিয়ে ওরা নিশ্চয়ই এতক্ষণে মালদা পার হয়ে গেছে। প্রিয়ব্রত অবাক হয়ে বলল,
মালদা? ওরা মালদা যাবে কেন? দমদম দিয়ে যারা গাড়িতে পালায় তারা সাধারণত বহরমপুরের দিকের হাইওয়ে ধরে, তারপর ফারাক্কা পেরিয়ে সোজা দৌড়। ওয়ারলেসে তখনও বক বক করে যাচ্ছে। কথা বোঝা না গেলেও বিমান এবার শুনতে পেল। ট্যাক্সির নাম্বারটা উচ্চারণ করছে বেশ কয়েকবার, অর্থাৎ পুলিশ থেকে নাম্বারটা চারদিকে জানিয়ে দিচ্ছে। কিন্তু ডাকাতরা তো যখন তখন গাড়ির নাম্বার পাল্টে ফেলে, তাহলে কি লাভ হবে? ডেপুটি কমিশনার বিমানের মুখের দিকে তাকিয়ে বললেন, গত 1 মাস ধরে ফারাক্কা ব্রিজে সব গাড়ির নাম্বার লিখে রাখা হচ্ছে। তারপরে তিনি ড্রাইভারকে বললেন, গাড়ি থামাও। ড্রাইভার খ্যাঁচ করে ব্রেক কষে রাস্তার ধারে গাড়ি দাঁড় করালেন। প্রিয়ব্রত জিজ্ঞেস করলেন, স্যার, আপনি কি এখানে চা খাবেন? তিনি বললেন, না। তারপর চুপ করে বসে রইলেন, যেন ধ্যান করছেন। প্রিয়ব্রত আর বিমান দুজনেই অবাক হয়ে তাকিয়ে রইল। একটু বাদে পেছন থেকে একটা জিপ খুব জোরে ছুটে এসে গাড়িটার পাশে থামল। সেটা থেকে একজন পুলিশ অফিসার নেমে ঠকাস করে জুতোয় শব্দ করে স্যালুট করতেই ডেপুটি কমিশনার ব্যস্তভাবে জিজ্ঞেস করলেন, কোথায়? স্যার, ময়নাগুড়ির কাছে। তিনি প্রিয়ব্রতর দিকে ফিরে বললেন, বলেছিলাম না, উত্তরবঙ্গটাই পালাবার পক্ষে সবচেয়ে ভালো জায়গা। প্রিয়ব্রত ঊর্ধ্বশ্বাসে জিজ্ঞেস করল, কি হয়েছে স্যার? ময়নাগুড়িতে কি হয়েছে? বাইরের পুলিশটি বলল, ময়নাগুড়ি থেকে 3 মাইল দূরে রাস্তার ধারে ওই ট্যাক্সিটা উল্টে পড়ে আছে, ভেতরে একটা ডেড বডি। ডেপুটি কমিশনার আবার শীষ দিয়ে উঠলেন। তারপর প্রিয়ব্রতর দিকে চোখ নামিয়ে জিজ্ঞেস করলেন, কে? আমাদের এক্ষুনি যাওয়া উচিত। যাও। আমি তাহলে ওই জিপটা নিচ্ছি। আপনি আমার বাড়িতে একটা খবর পাঠাবার ব্যবস্থা করবেন। তা করব। একা যাবে না স্কোয়াডের আর 2-1 জনকে সঙ্গে নেবে? আমি এগিয়ে পড়ি, দরকার হলে চক্রবর্তী আর মিত্তির পরে আসবে। ঠিক আছে, পরে আমি ওদের প্লেনে শিলিগুড়ি পাঠিয়ে দেব। এই ছেলেটিকে আমি বাড়ি পৌঁছে দিচ্ছি। প্রিয়ব্রত গাড়ি থেকে নেমে পড়েছে। সে দরজা বন্ধ করার আগেই বিমান বলল, আমিও যাব। প্রিয়ব্রত বলল, তুই কোথায় যাবি? পাগল নাকি? মেসোমশাই দারুণ রেগে যাবেন। কিচ্ছু হবে না, আমি যাবই। স্যার, আপনি ওকে বারণ করুন। ডেপুটি কমিশনার মুচকি হেসে বললেন, যাক না, ও গেলে আইডেন্টিফিকেশনের সুবিধে হবে। আর কথা না বাড়িয়ে বিমান তাড়াতাড়ি গিয়ে জিপটায় উঠে পড়ল। প্রিয়ব্রত গোমরা মুখে তার পাশে এসে বলল, তোকে নিয়ে এখন ঝঞ্ঝাটে পড়লাম। যদি তোর কোনো বিপদ টিপদ হয়। আমাদের ডিসিও এমন পাগল। গাড়ি ছুটল কৃষ্ণনগরের দিকে। অন্য পুলিশ অফিসারটি দমদমের কাছে নেমে গেছে। গাড়িতে এখন ড্রাইভার ছাড়া শুধু প্রিয়ব্রত আর বিমান। বিমান জিজ্ঞেস করল, প্রিয়দা, তোমার কাছে রিভলভার আছে? কেন? ডাকাত ধরতে যাচ্ছ, রিভলভার লাগবে না? প্রিয়ব্রত জামাটা উঁচু করে দেখালো। বিমান বলল, আমাকে একটু দাও তো, আমি কখনো রিভলভার ছুঁয়ে দেখিনি। সেটা হাতে নিয়ে বিমান ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। জিনিসটা খুব ঠান্ডা। এটার ভেতর থেকে আগুন গরম বুলেট বেরোতে পারে ভাবাই যায় না। আমি একবার চালাবো? তারপর তুই অ্যাক্সিডেন্ট করে মর, আর আমি খুনের দায়ে ধরা পড়ি। অ্যাক্সিডেন্ট হবে কেন? তুমি শিখিয়ে দাও। একটা বুলেটের দাম কত জানিস? কে এখানে হিসেব নিচ্ছে? অত কিপটেমি করছো কেন? আমি শিখে রাখলে পরে কাজে লাগতে পারে। রাস্তার দুধারে ফাঁকা মাঠ, ধারে কাছে মানুষজন নেই। গাড়িটা থামিয়ে প্রিয়ব্রত বিমানের রিভলভার শুধু ডান হাতটা চেপে ধরল। তারপর বলল, মাত্র একবার কিন্তু। দূরে ওই গাছটার দিকে টিপ কর। মনে রাখবি, হাতটা যেন পেছন দিয়ে চলে না আসে। এই সেফটি ক্যাচ। এটাকে রিলিজ কর। তারপর হুশ শব্দে বুলেটটা বেরিয়ে গেল।
বিমানের হাতে জোরে একটা ঝাঁকুনি লাগলো শুধু। গুলিটা দূরের গাছটায় লাগলো কি না তা বোঝা গেল না। প্রিয়ব্রত বলল, থাক, যথেষ্ট হয়েছে। তারপর ঘড়ি দেখে বলল, শিলিগুড়ি পৌঁছতে আমাদের অন্তত রাত 9টা বেজে যাবে। ওদের ট্যাক্সিটা অত তাড়াতাড়ি ময়নাগুড়ি পৌঁছলো কি করে, সেটাই আশ্চর্য। ওরা মালদায় একটা হোটেলে ভাত খেয়ে নিল, তারপর আবার জিপ ছুটল। শিলিগুড়ি পৌঁছে গেল 9টার অনেক আগেই। তারপর ময়নাগুড়ি আর খুব বেশি দূর নয়। প্রিয়ব্রত প্রথমেই চলে এলো থানায়। সেখানকার ওসিকে নিয়ে এলো স্পটে। ট্যাক্সিটা রাস্তা থেকে মাঠের ওপর নেবে পড়ে কাত হয়ে আছে। চারদিকে খুটখুটে অন্ধকার। জোরালো টর্চের আলোয় হলদে ট্যাক্সিটা চকচক করছে। প্রিয়ব্রত সেটার কাছে গিয়ে দরজা খুলে উকি দিল। তারপর চেঁচিয়ে জিজ্ঞেস করল, ডেড বডি কোথায় রেখেছেন? ওসি বলল, আপাতত থানাতেই রাখা আছে। গাড়িটা এখানে কখন দেখা গেছে? সকাল থেকেই তো, মনে হয় কাল রাত্রিরেই। তা হতে পারে না। শুনুন, ট্যাক্সিটা কাল রাত্রিরে কলকাতা থেকে ছেড়েছে। যত জোরেই আসুক, আজ সকাল 6টা-7টার আগে এখানে পৌঁছানো অসম্ভব। সুতরাং অ্যাক্সিডেন্টটা হয়েছে দিনের আলোয়। তখন এ পথ দিয়ে অনেক গাড়ি যায়। অ্যাক্সিডেন্টটা কেউ না কেউ দেখে থাকতে পারে। ট্যাক্সির অন্য লোকেরা নিশ্চয়ই অন্য কোনো গাড়িতে গেছে। সে সম্পর্কে কিছু খোঁজ নিয়েছেন? কিছু তো খবর পাইনি। প্রিয়ব্রত বিরক্তভাবে বলল, খবর কি আর আপনা আপনি আসে? চলুন ডেড বডিটা দেখে আসা যাক। থানার পেছন দিকের বারান্দায় একটা কম্বল মুড়ে মৃতদেহটি রাখা হয়েছে। বিমানের গা ছমছম করতে লাগলো। এবার সে কাকে দেখবে? পার্কের কাছে যে লোকটাকে দেখেছিল? প্রিয়ব্রত হাঁটু মুড়ে বসে নিজেই মৃতদেহের মুখ থেকে কম্বলটা সরিয়ে দিল। তারপর সে নিজেই একটা ভয়ের শব্দ করে উঠল। মৃতদেহের মুখখানা বিভৎস, চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে এসেছে। মৃত্যুর আগে লোকটা যেন প্রচণ্ড ভয় পেয়েছিল। সম্ভবত তাকে মারা হয়েছে গলা টিপে। একে চিনতে পারছিস? বিমান নিঃশব্দে দুদিকে ঘাড় নাড়ল। কে? আমি একে দেখিনি কখনো। ভালো করে তাকিয়ে দেখ। প্রিয়ব্রত পকেট থেকে কালো রুমালটা বার করে লোকটার মুখের খানিকটা অংশ ঢেকে দিল। তাতে লোকটা শুধু চোখ দুটো বেশি করে দেখা গেল। বিমান মুখটা ফিরিয়ে নিয়ে বলল, উফ, আমি আর তাকাতে পারছি না প্রিয়দা, আমি সত্যি চিনতে পারছি না। প্রিয়ব্রত একটু দমে গেল। কম্বল দিয়ে মৃতদেহটা আবার ঢেকে দিয়ে বলল, তাহলে কি মিছিমিছি এতটা দূরে এলাম? ওসির দিকে তাকিয়ে আবার বলল, এই লোকটার পকেটে কি কি পাওয়া গেছে আমি একটু দেখতে চাই। কিছুই পাওয়া যায়নি। হ্যাঁ, লোকটার পকেটে এক টুকরো কাগজ পর্যন্ত ছিল না। ওর সঙ্গে লোকেরা সব কিছু নিয়ে গেছে। আমার ধারণা কি জানেন, ট্যাক্সিটার ঠিক অ্যাক্সিডেন্ট হয়নি। লোকটাকে আগে খুন করে তারপর কেউ ইচ্ছে করে ট্যাক্সিটা মাঠের দিকে চালিয়ে দিয়েছে। প্রিয়ব্রত সাবান দিয়ে হাত ধুতে ধুতে বলল, তা আবার হয় নাকি? গাড়ি কি বাইরে থেকে চালানো যায়? গাড়ি চালাতে গেলে কারোকে ভেতরে বসতেই হবে। গাড়িটা ঠেলে গড়িয়ে দিতে পারে। তা হতে পারে, কিন্তু তাতে কিছু আসে যায় না। বাকি লোকগুলো গেল কোথায়? তারা তাহলে নিশ্চয়ই অন্য একটা গাড়ি জোগাড় করেছিল। একটু খোঁজ নিতে পারেন এই অঞ্চলে কারোর গাড়ি কিংবা ট্যাক্সি চুরি গেছে কিনা? ওসি বললেন, আমি এক্ষুনি চারদিকে খবর পাঠাচ্ছি। বেশ রাত হয়ে গেছে, এখন আর কিছু করার উপায় নেই। সারাদিন জিপে এসে প্রিয়ব্রত আর বিমান দুজনেই ক্লান্ত, খিদেও পেয়েছে। ওদের দুজনের জন্য খাবারও তৈরি হয়ে আছে। রাত্রিরে থাকার জন্য ঘর ঠিক হয়ে আছে ডাক বাংলোয়। ডেপুটি কমিশনার দুপুরেই কলকাতা থেকে খবর পাঠিয়েছিলেন যে ওরা আসছে। ডাক বাংলোয় এসে ওরা খাওয়া দাওয়া সেরে নিল।
ওসিকে বলে রাখা হলো যেন কোনো রকম খবর পাওয়া গেলে তক্ষুনি প্রিয়ব্রতকে জানানো হয়। ঘরের মধ্যে পাশাপাশি দুটো খাট, ফর্সা চাদর পাতা। প্রিয়ব্রত বলল, কাল সকালেই এক সেট করে জামা কাপড় কিনে নিতে হবে, কিছুই তো আনা হয়নি। তুই এবার শুয়ে পড় বিমান। বিমান বলল, কীরকম মজা লাগছে, সকালবেলা ছিলাম কলকাতায়, রাত্রিরে শুয়ে আছি ময়নাগুড়িতে। কোনোদিন এখানে আসবার কথা ভাবিনি। আমি যদি সেদিন বাবার চেকটা ভাঙাতে না যেতাম তাহলে সেই ডাকাতিটাও দেখতাম না, এখানেও আসা হতো না। তারপর তুমি আবার এই কেসটা নিয়েছ, না হলে পুলিশ কি আমাকে এতটা পাত্তা দিত? কিরকম অদ্ভুত যোগাযোগ। প্রিয়ব্রত গম্ভীরভাবে বলল, তোর কথার ওপর নির্ভর করে এতটা দূর চলে এসেছি। সবটাই যদি ভুল হয়, হয়তো ট্যাক্সি ড্রাইভার খুনের সঙ্গে ডাকাতির কোনো সম্পর্কই নেই, এটা একটা অন্য দল। বিমান বলল, তোমাকে আমি একটা কথা বলতে পারি। কালকের পার্কের ধারে সেই ডাকাতটা যে এই ট্যাক্সিতে উঠেছিল তাতে কোনো সন্দেহ নেই, তাকে আমি দেখলে ঠিকই চিনতে পারবো। তুই যেমন তাকে চিনে রেখেছিস তেমনি সেই লোকটাও তোকে দেখলে ঠিক চিনতে পারবে। তা তো পারবেই। আবার দেখা হলে লোকটা তোকে মোটেই পছন্দ করবে না, তাতে আমার বয়ে গেছে। সেই জন্যই ডেপুটি কমিশনার বলেছিলেন তোকে সাবধানে রাখতে। তোকে এতদূর নিয়ে এসে ভুলই করেছি বোধহয়। দুজনেই একসময় চুপ করে গেল। বাইরে কোথায় যেন খড়খড় শব্দে একটা পেঁচা ডেকে উঠল। অনেক দূরে একটা মোটর গাড়ির আওয়াজ। তাছাড়া সব চুপচাপ। প্রিয়ব্রতর বড় বড় নিঃশ্বাস পড়ছে। বিমানের ঘুম আসছে না। একটু পরেই বিমান খাট থেকে লাফিয়ে উঠে চিৎকার করতে লাগলো, প্রিয়দা, প্রিয়দা। প্রিয়ব্রত ধর্মর করে উঠে বলল, কি হয়েছে? এই বিমান, কি হয়েছে? বিমান দৌড়ে এসে প্রিয়ব্রতর হাত চেপে ধরল। সে ঠক ঠক করে কাঁপছে। প্রিয়ব্রত তাকে ধরে ঝাঁকুনি দিয়ে বলল, কি হয়েছে বল না। প্রিয়ব্রত তাড়াতাড়ি আলো জ্বালল। বিমানের মুখখানা কাগজের মতন সাদা। কোনো কারণে সে অসম্ভব ভয় পেয়েছে। ঘরের দরজা বন্ধই আছে। প্রিয়ব্রত আবার তাকে একটা ঝাঁকুনি দিয়ে বলল, কি হয়েছে, কিছু দেখেছিস? বিমান আস্তে আস্তে বলল, কিছু না। কিছু না মানে? স্বপ্ন দেখেছিস, তাতেই এত জোর চেঁচিয়ে উঠলি? আহ, ছেলে মানুষ আর কাকে বলে। বিমান খাটের উপর ধপ করে বসে পড়ে বলল, স্বপ্ন নয়, নিজের চোখে দেখেছি। ওইখানটাতে, ঠিক টেবিলের পাশটায় দাঁড়িয়েছিল। দরজা বন্ধ, কে আবার এখানে আসবে? যা, চোখে মুখে জল দিয়ে আয়, মাথা গরম হয়ে গেছে তোর। প্রিয়দা, বিশ্বাস করো, আমি সত্যি সত্যি দেখেছি। কাকে দেখেছিস সেটা বলতে পারছিস না? বুধ সিংকে। সে কে? বাহ, ভুলে গেলে? সেই যে ব্যাংকের দারোয়ানটা মারা গেল, আমি স্পষ্ট দেখলাম। সে এসে দাঁড়িয়েছে, হাতছানি দিয়ে ডাকছে, এমনকি একটাকে কথাও বলল। ঠিক বুঝতে পারলাম না, মনে হলো যেন বলছে মা দাঁড়িয়ে। মা দাঁড়িয়ে? তার মানে কি? কি জানি, আমিও তো বুঝতে পারছি না। প্রিয়ব্রত চিন্তিতভাবে মুখ নিচু করল। তারপর বলল, তোর শরীরটা এখনো খুব দুর্বল আছে না রে? না তো, আমার শরীর ঠিক আছে। তুমি ভাবছো আমি চোখের ভুল দেখেছি? কানেও ভুল শুনলাম? শোনো প্রিয়দা, আমি এই বুধ সিংকে মাঝে মাঝেই দেখতে পাই, আধ মিনিট কি 1 মিনিটের জন্য, তারপরই মিলিয়ে যায়। প্রিয়ব্রত গম্ভীরভাবে বলল, তুমি বিশ্বাস করছো না তো? তুমি ভূতে বিশ্বাস করো না, তাই না? কোনো ভদ্রলোকই করে না। আমিও করতাম না, ছেলেবেলায় করতাম অবশ্য, কিন্তু বড় হয়ে আর। তবু এটা কেন হচ্ছে? সত্যি সত্যি দেখতে পাচ্ছি। মনে হয়
যেন লোকটা আমাকে কিছু বলতে চায়। তুই ওর কথা বেশি ভাবছিস বোধ হয়, তাতে অনেক সময় ওরকম হয়। লোকটা তোর কোলেই মাথা রেখে মরেছিল তো, সেই জন্যই তুই ওকে ভুলতে পারছিস না। মানুষের কল্পনায় যে কত কি হতে পারে, কিন্তু কল্পনায় এত স্পষ্ট দেখা যায়। যেমন তোমাকে দেখছি, সেই রকমভাবে ওকে দেখি। মাথা দিয়ে রক্ত পড়ছে, ঠোঁট নেড়ে কিছু বলতে যাচ্ছে, তবে খুব অল্প সময়ের জন্য, 20 সেকেন্ড 30 সেকেন্ড। যারা আত্মায় বিশ্বাস করে তারা বলে অনেক সময় মৃত্যুর পরেও আত্মা শরীর ধরতে পারে, তবে বেশিক্ষণ থাকতে পারে না। তবে এর কোনো প্রমাণ হয়নি এখনো। যা প্রমাণ হয়নি তা বিশ্বাস করা যায় না। যা ঘুমিয়ে পড়, অত চিন্তা করতে হবে না। কিন্তু ঘুমোতে যাওয়া হলো না। এই সময় দরজায় ঠক ঠক শব্দ হলো। প্রিয়ব্রত চেঁচিয়ে বলল, কে? স্যার, আমি থানা থেকে আসছি। দরজা খুলে দেখা গেল একজন সাব ইন্সপেক্টর। সে বলল, স্যার, ওসি আপনাকে একটা খবর দিতে বললেন। আজ দুপুরে ধূপগুড়িতে 3 জন লোক একটা জিপ ভাড়া করেছে। জিপওয়ালা প্রথমে ভাড়া দিতে রাজি হয়নি, কিন্তু তারা বলেছে যত টাকা লাগে দেবে। লোকগুলো এখানকার স্থানীয় লোক নয়। প্রিয়ব্রত বলল, তারা ঠিক কখন গেছে? জিপটায় কয়েকটা টুকটাক সারাবার কাজ ছিল, বেরোতে বেরোতে ওদের প্রায় সন্ধে হয়ে গেছে। প্রিয়ব্রত দারুণ আফসোসের সঙ্গে বলল, ইস, সন্ধে পর্যন্ত ওরা এত কাছে ছিল, কেউ ধরতে পারেনি। ওরা কোন দিকে গেছে তা কেউ বলতে পারছে? গ্যারেজের একটা ছেলে বলেছে, ওদের কথাবার্তা শুনে মনে হয়েছে মাদারি হাটের দিকে যাবে। মাদারি হাট কোথায়? বীরপাড়া হয়ে যেতে হয়। আচ্ছা, ঠিক আছে, এত রাতে তো কিছু করার উপায় নেই, কাল সকালে দেখা যাবে। লোকটি চলে যাবার পর প্রিয়ব্রত দরজা বন্ধ করতেই বিমান বলল, প্রিয়দা, আমাদের এক্ষুনি যাওয়া উচিত। এত রাত্রে গিয়ে কি হবে? মাদারিহাট নামটা শুনলে না? তাতে কি হয়েছে? আমি ভেবেছিলাম বুধ সিং বলছে মা দাঁড়িয়ে, আসলে সে মাদারিহাটটাই বলতে চাইছিল। আমি বুঝতে পারিনি। সে চায় আমরা মাদারিহাট যাই। ধ্যাত, যত সব গাঁজাখুরি কথা। বলছি না মাথা ঠান্ডা করে ঘুমোতে। বকুনি খেয়ে চুপ করে গেল বিমান। প্রিয়ব্রত কিন্তু শুতে গেল না। বিছানার ধারে চিন্তিতভাবে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ আবার ফিরে বলল, চল তাহলে যাওয়াই যাক, দেখি গিয়ে তো। চটপট তৈরি হয়ে নিল ওরা। জিপের ড্রাইভার সারাদিন গাড়ি চালিয়ে ক্লান্ত, তাকে আর জাগানো হলো না। প্রিয়ব্রতই জিপ চালিয়ে চলে এলো থানায়। সেখানে সে কয়েকটা জরুরি নির্দেশ দিতে লাগলো। রেডিও টেলিফোনে বীরপাড়া আর মাদারিহাট থানায় খবর দিয়ে রাখতে হবে, সে যাতে সেখান দিয়ে যে কোনো সাহায্য পেতে পারে। জলপাইগুড়িতে এসপির কাছেও খবর দিয়ে রাখতে হবে। ওসি বললেন, আপনারা দুজনে শুধু যাবেন, সঙ্গে কনস্টেবল নেবেন না? প্রিয়ব্রত বলল, তার দরকার কি? পুলিশের দরকার হলে মাদারিহাট থানা থেকেই নিয়ে নেব। ওদের জানিয়ে রাখুন, আর দেরি করে লাভ নেই। প্রিয়ব্রত দ্রুত জিপ চালিয়ে ধূপগুড়িতে এসে গ্যারেজের সেই ছেলেটাকে খুঁজে বার করলে। তার কাছ থেকে সব কথা শুনল। আবার লোক 3টের বর্ণনা নিল। একজন লম্বা মতন লোক আছে ঠিকই। মাদারিহাট যাওয়ার রাস্তাটাও ঠিক মতো জেনে নিল। তারপর আবার স্টার্ট দিল গাড়িতে। নিঝুম রাত, নির্জন রাস্তা, আকাশটাও মেঘলা, তাই জ্যোৎস্না নেই। দুপাশে ফাঁকা মাঠ, মাঝে মাঝে দূরে মেঘের মতন জঙ্গল দেখা যায়। প্রিয়ব্রত একটা সিগারেট ধরিয়ে পড়ল। কিরে বিমান, তোর ভয় করছে না তো? আমার ভয় করবে কেন? এই রাস্তায় প্রায় ডাকাতি হয়। অবশ্য পুলিশের জিপ দেখে ডাকাতরা কাছে ঘেঁষবে না। হাতিও বেরোয় মাঝে মাঝে, এই বর্ষার সময়ই বেশি। দেখবি হয়তো রাস্তার মাঝখানে একটা দাতাল হাতি শুয়ে আছে।
ভালোই তো হবে, আমি কখনো বুনো হাতি দেখিনি। বিমান রাস্তার দুপাশে জঙ্গলের দিকে খুব আশা করে তাকিয়ে রইল, যদি একটা হাতি দেখা যায়। এমন ঝুপসি অন্ধকার যে এক এক সময় মনে হয় সত্যিই বুঝি ষাঁড় বেঁধে কারা সব দাঁড়িয়ে আছে। প্রিয়ব্রত খুব গম্ভীর, তাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। বিমান জিজ্ঞেস করল, কি ভাবছো প্রিয়দা? তোর কথাতেই এত দূর যাচ্ছি, কি জানি কি হবে। যে কোনো লোকই খুব দরকার হলে একটা জিপ ভাড়া করতে পারে। যদি কারোর অসুখ করে তাহলে যত টাকা লাগে তাও দিতে রাজি হবে। সুতরাং ওই লোক তিনটে যে ডাকাতি হবে তার কি মানে আছে? বিমান বলল, যাই হোক না কেন, বেড়ানো তো হচ্ছে। প্রিয়ব্রত ধমক দিয়ে বলল, ছেলে মানুষই করিস না, এত বড় একটা দায়িত্ব রয়েছে আমার মাথায়, আর এর মধ্যেই তুই বেড়াবার কথা ভাবছিস। বীরপাড়া থানাতেও কোনো খবর পাওয়া গেল না। জিপের নম্বরটা অবশ্য প্রিয়ব্রত জোগাড় করেছে ধূপগুড়ি থেকে, কিন্তু সেই নম্বরের একটা জিপ গেছে কিনা কেউ বলতে পারল না। পেট্রোল পাম্পেও কোনো হদিশ নেই। এখান থেকে মাদারিহাট বেশি দূর নয়। আবার বেরিয়ে পড়ল প্রিয়ব্রত। জঙ্গল শুরু হয়ে গেছে, মাঝে মাঝেই চা বাগান আর জঙ্গল। নিঃশ্রুতি রাত, কোথাও কোনো আওয়াজ নেই, শুধু জিপের গো গো আওয়াজ ছাড়া। জিপের জোরালো হেডলাইটে দেখা গেল রাস্তার ধারে একটা গাড়ি উল্টে আছে। প্রিয়ব্রত আস্তে আস্তে গাড়ির গতি কমালো, তারপর একদম থামিয়ে দিয়ে বলল, জিপই তো মনে হচ্ছে, এরকম পরপর অ্যাক্সিডেন্ট। প্রিয়ব্রত গাড়ি থেকে নেমে উল্টানো জিপটার দিকে এগিয়ে গেল। সঙ্গে সঙ্গে দুটি ছায়ার মতন মানুষ জিপটার দুপাশ থেকে নেমে ঘিরে ধরল প্রিয়ব্রতকে। শক্ত একটা জিনিস দিয়ে তার মাথায় মারল, ঝুপ করে মাটিতে পড়ে গেল সে। বিমান তখন সবে মাত্র নেমে দাঁড়িয়েছে। এই দৃশ্যটা দেখে প্রথমেই তার মনে হলো, ইস, প্রিয়দা এত ক্যাবলা, সঙ্গে রিভলভার রয়েছে, সেটা আগে বার করতে পারেনি। তারপরেই সে রাস্তা থেকে নেমে পাশের দিকে ছুটল। লোক দুটো চেঁচিয়ে উঠল, এই আর একটা পালাচ্ছে, ধর ধর। বিমান দৌড়ে জঙ্গলে ঢুকে গেল। লোক দুটো খুব কাছে এসে পড়েছে, তবু বিমান জানে লোকগুলো কিছুতেই তাকে দৌড়ে হারাতে পারবে না। এই রকমভাবে খানিকটা দৌড়ে সময় কাটালে যদি প্রিয়দার জ্ঞান ফিরে আসে। কিন্তু তক্ষুনি একটা গুলির শব্দ হলো। লোক দুটো বিমানের দিকে গুলি ছুটছে। বিমান সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়ল। গুলির মুখে দৌড়বার কোনো মানে হয় না। লোক দুটো দৌড়ে এসে বিমানকে ধরে ফেলল। লম্বা মতন লোকটা বিমানের মুখটা দেখেই বলল, এই তো সে বিচ্ছুটা। বিমানও চিনতে পেরেছে, এই হচ্ছে সেই কি হচ্ছে কি? পার্কের পাশে যাকে দেখেছিল। লম্বা লোকটা বলল, ওহ, এই ছোড়াটা কম জ্বালিয়েছে। অন্য লোকটা গাঁটটা গোট্টা, তাকেও বিমানে চিনতে অসুবিধে হলো না। ব্যাংক ডাকাতির দিন এই রকম একটা লোককে সে দেখেছিল। আর একটা লোক কোথায়? বিমানের কাঁধের কাছে কলার চেপে ধরে ওরা টানতে টানতে নিয়ে এলো রাস্তার ওপরে। লম্বা লোকটা তার গালে ঠাস করে এক চড় মারল। বেটে লোকটা মারল এক ঘুষি। তারপর ওরা দুজনে পালা করে মারতে লাগলো। ঝরঝর করে রক্ত পড়তে লাগলো বিমানের নাক দিয়ে। লম্বা লোকটাই বেশি রাগের সঙ্গে মারছে। বিমানের যেন একটা ক্ষীণ ধারণা ছিল কেউ এসে তাকে এই সময় বাঁচিয়ে দেবে। হয়তো ভূত সিংয়ের প্রেতাত্মা। ভূত সিং যদি সত্যি ভূত হয়ে থাকে তাহলে এই সময় তাকে সাহায্য করতে আসবে না। কিন্তু কেউ তো এলো না। তাহলে সত্যি চোখের ভুল? এত মার সহ্য করা যায় না, এর থেকে অজ্ঞান হয়ে যাওয়াই ভালো। বিমান অজ্ঞানের ভান করে চোখ উল্টে চুপ করে পড়ে গেল মাটিতে। লম্বা লোকটা তারপরেও বিমানের বুকে একটা লাথি মেরে বলল,
আপদ কোথাকার! একটু দূরে প্রিয়ব্রত তখনও অজ্ঞান হয়ে পড়ে আছে। বিমান চোখ পিটপিট করে দেখতে লাগলো। লোক দুটো উল্টে পড়া জিপের কাছে গিয়ে জিনিসপত্র বার করে প্রিয়ব্রতর জিপে তুলতে লাগলো। 4টে বাক্স আর কয়েকটা প্যাকেট। প্যাকেটগুলো দেখে মনে হয় নানা রকম খাবার দাবার আছে। ওরা তো 3 জন ছিল, বাকি লোকটা কোথায় গেল? একটু বাদেই বিমান দেখতে পেল তাকে। জিপটা সোজা একটা গাছে ধাক্কা মেরেছে। সামনের সিট থেকে ওরা একজন লোককে টেনে বার করলো। দেখেই বোঝা যায় মরা। লম্বা লোকটা ভারী গলায় বলল, একেবারে শেষ হয়ে গেছে। ওহ, কি যে হলো! গাট্টা কোট্টা লোকটা বলল, আমি জীবনে এরকম কখনো দেখিনি। 24 ঘন্টার মধ্যে 3টে অ্যাক্সিডেন্ট, এ কখনো হয়? লম্বা লোকটা বলল, শুধু তাই নয়, প্রত্যেকেই কিরকম চেঁচাচ্ছিল। কিছু একটা দেখে ভয় পেয়েছে। কালকে ট্যাক্সি ড্রাইভারটা তো বেশ ভালো লোক ছিল, আমাদের দলে ভিড়িয়ে নেওয়া যেত। আমাদের সব কথায় রাজি হয়ে গেল। তারপরে এই লোকটা স্টিয়ারিং ছেড়ে এমন চেঁচাতে লাগলো, আমি তো ভেবেছিলাম যশোর রোডেই আমরা সবাই অ্যাক্সিডেন্টে মরবো। ঠিক যেন কেউ ওর গলা চেপে ধরেছিল, নাকি পেট ব্যথা করছিল। ডাবু আর ছেনোর বেলাতেও তাই। ঠিক যেন ভুতুরে ব্যাপার। মোটা লোকটা হঠাৎ চেঁচিয়ে বলল, ওরে বাবারে, এসব কি ব্যাপার? আমার দম আটকে আছে, আমি আর পারবো না। লম্বা লোকটা তার কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে বলল, এই, কি হচ্ছে কি? তুইও ঘাবড়ে গেলি নাকি? চল তো, চল, আর তো বেশি দূর নেই। আমার ভয় করছে, সত্যি খুব ভয় করছে। আর ভয় নেই, নদীটা পার হলেই আমরা একেবারে সেফ হয়ে যাব। ওরা গিয়ে প্রিয়ব্রত জিপটায় উঠল। মোটা লোকটা বলল, এই দুটোকে কি ফেলে যাব? মাথা খারাপ নাকি? ওদের ঠিক মতন গতি করতে হবে। লম্বা লোকটা নেমে এসে প্রিয়ব্রত আর বিমানকে তুলে এনে ছুড়ে দিল জিপের পেছন দিকে। লোকটার গায়ে দারুণ জোর। এরপর লোকটা ওদের সঙ্গীর মৃতদেহটাও এনে রাখলো বিমানদের পাশে। জিপটা চলতে শুরু করলো। একটু বাদেই বিমান বুঝতে পারল জিপটা বড় রাস্তা ছেড়ে একটা কাঁচা রাস্তা ধরেছে। অসম্ভব ঝাঁকুনি, মনে হচ্ছে যেন হাড় পাঁচড়া সব গুঁড়ো হয়ে যাবে। পাশেই একটা মরা পড়ে আছে বলে ঘেন্নাও করছে খুব। 2-1বার ছোঁয়া লাগছে। মরার শরীর খুব ঠান্ডা হয়। প্রিয়ব্রত তখনও অজ্ঞান। বিমানের ভয় প্রিয়দাও মরে যায়নি তো। সে ঠেলা দিয়ে প্রিয়ব্রতকে জাগাবার চেষ্টা করল, কোনো সাড়া পেল না। তবে প্রিয়ব্রতর শরীরটা গরম। বিমান প্রিয়ব্রতর কোমরের কাছে হাত দিয়ে দেখল রিভলভারটা পাওয়া যায় কিনা, কিন্তু সেটা ওরা আগেই নিয়ে নিয়েছে। গাড়ির গতি খুব বেশি নয়। বিমান ইচ্ছে করলে এখনো ওদের অলক্ষ্যে গাড়ি থেকে লাফিয়ে নেমে পড়তে পারে, কিন্তু একা গিয়ে সে কি করবে? প্রিয়দার তাহলে কি হবে? দেখা যাক এরপর কি হয়। কান খাড়া করে সে ওদের কথা শুনতে লাগলো। গাড়ি চালাচ্ছে মোটা লোকটা। সে একসময় বলল, কপু, আমার গাড়ি চালাতে ভয় করছে। এ পর্যন্ত যে কজন গাড়ি চালিয়েছে তারাই গেছে। লম্বা লোকটা বলল, দেখ, আমি তো গাড়ি চালাতে জানি না, না হলে আমি চালাতুম। আমার যদি কিছু হয়? কি হবে? তুই এত ভয় পাচ্ছিস কেন? ভয় পাবো না? ট্যাক্সিওয়ালাটার কথা বাদ দে, আমাদের দলের 2টো লোক আজ গাড়ি চালাতে গিয়ে তো মরল। অ্যাক্সিডেন্ট করলে কি করা যাবে? সবাই এরকম অ্যাক্সিডেন্ট করে একদিনে? বিলু তো সাংঘাতিক ভালো গাড়ি চালাতো, কোনো দিন অ্যাক্সিডেন্ট করেনি, সাহসও ছিল দারুণ। সে হঠাৎ ভয় পেয়ে চেঁচাতে লাগলো ময়নাগুড়ির কাছে। আমার মনে হয় বিলুর কোনো অসুখ ছিল, আমরা জানতুম না। আমার তো মনে হয় ও চোখের সামনে কিছু দেখে ভয় পাচ্ছিল। কি দেখবে? আমরা কেউ দেখলাম না, ও একা দেখবে? যাই হোক, আমিও যদি অ্যাক্সিডেন্টে মরি, তুই আমার বউ আর বাচ্চাদের দেখিস। যা, কি যে বলছিস! আর তো সামান্য রাস্তা, গাড়ি এত আস্তে চলছে,
কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে না। শুধু শুধু কতটা দেরি হয়ে গেল। এখন নৌকোটা থাকলে হয়। কোনো রকমে যদি চুয়াপাড়া পৌঁছতে পারি তাহলে আমার টাকার ভাগ দিয়ে দিবি। আমি এ লাইন ছেড়ে দেবো একেবারে। আর কে লাইনে থাকছে, যথেষ্ট হয়েছে। খানিকটা বাদেই জিপটা থামলো। ওরা দুজনে জিপ থেকে নেমেই কার নাম ধরে যেন ডাকলো। একটা সাড়াও পাওয়া গেল। ভিজে ভিজে হাওয়া আসছে। কাছেই নিশ্চয়ই নদী আছে। প্রথমে জিনিসপত্র নিয়ে গেল একজন, আর একজন পাহারায় রইল। তারপর লম্বা লোকটা এক এক করে ওদের বয়ে নিয়ে গিয়ে রাখলো একটা নৌকোয়। নৌকোটা প্রায় সাধারণ নৌকোর মতো দেখতে হলেও তাতে মোটর লাগানো আছে। আর একজন লোক ভটভট শব্দে সেটা স্টার্ট দিল। লম্বা লোকটা বলল, দাঁড়াও, কয়েকটা পাথর নিয়ে আসি। নেমে গিয়ে সে কয়েকবারে বেশ কয়েকটা পাথর বয়ে নিয়ে এলো। তারপর বলল, চলো। মাঝ নদীতে এসে সে এবার বলল, থামো। তারপর বলল, নিতাইকে এখানেই বিসর্জন দেওয়া যাক, কি বল? মোটা লোকটা বলল, সেই ভালো। একটা পাথরের সঙ্গে দড়ি বেঁধে মৃতদেহটার সঙ্গে দড়িটার আর একদিক বাঁধা হলো। তারপর সব শুধু ছুঁড়ে ফেলে দেওয়া হলো জলে। লম্বা লোকটা দুঃখের সঙ্গে বলল, আচ্ছা নিতাই, আমরা কি করব বল? আমাদের তো দোষ নেই। মোটা লোকটা বলল, এ দুটো কি এখনো অজ্ঞান হয়ে আছে না মটকা মেরে আছে? এদের নিয়ে কি হবে? এদেরও ফেলে দে। মোটা লোকটা প্রিয়ব্রত আর বিমানের জুলপি ধরে টেনে দেখল ওদের জ্ঞান আছে কিনা। দারুণ জোরে লাগলেও বিমান টুস শব্দ করল না। মোটা লোকটা তখন প্রিয়ব্রতকে দড়ি দিয়ে বাঁধতে গেল। বিমান সব ঠিক করে ফেলেছে। এই রকমভাবে মরার চেয়ে যে কোনো ঝুঁকি নেওয়া ভালো। সে কিছুতেই ওদের হাতে মরবে না। বিমান উঠে বসল। প্রায় সঙ্গে সঙ্গেই প্রিয়ব্রত তড়াক করে উঠে দাঁড়িয়ে একটা দারুণ জোরে ঘুষি কষালো মোটা লোকটার দিকে। ঘুষি খেয়ে লোকটা ছিটকে পড়ে গেল নৌকোর মাঝখানে। তারপরই প্রিয়ব্রত এগিয়ে গেল লম্বা লোকটার দিকে। লম্বা লোকটির হাতে রিভলভার। সে বিচ্ছিরিভাবে হেসে বলল, ঠিক আছে, আগে শেষ করে দিই, তারপর জলে ফেলবো দুটোকে একসঙ্গে। লম্বা লোকটির নিষ্ঠুর মুখ দেখেই বোঝা যায় সে সত্যি গুলি করবে। প্রিয়ব্রত থমকে দাঁড়িয়ে পড়েছে। তখনই বিমান দেখতে পেল লম্বা লোকটার পাশে একটা ছায়া মূর্তি। বিমান চিনতে পারল বুধ সিং। বিমান আর দেরি করল না, লাফিয়ে পড়ল নদীতে। লম্বা লোকটা একটু যেন অবাক হলো। নদীটার নাম তোরসা। বর্ষার সময় এ নদী ভয়ঙ্করী হয়ে ওঠে। এতে কেউ ইচ্ছে করে লাফিয়ে পড়তে পারে? লোকটা দাঁতে দাঁত চেপে পড়ল। মর মর। জলে পড়ে বিমান অনেকখানি ডুবে গেল। তারপর আবার ভেসে উঠল ভুস করে। সঙ্গে সঙ্গে আকাশ বাতাস কাঁপিয়ে একটা চিৎকার শোনা গেল, বারে বাবু, বারে বাবু, হোশিয়ার! জলের মধ্যেও বিমানের শরীরটা কেঁপে উঠল ভয়ে। তাহলে সে বুধ সিংকে ঠিকই দেখেছে। নৌকোর ওপর ঠিক তখনই কে যেন চেঁচিয়ে উঠল দারুণ ভয় পেয়ে। কে যেন হুড়মুড় করে পড়ে গেল। তারপরেই রিভলভারের গুলির শব্দ। বিমান আবার ডুব দিল। জলে খুব স্রোত। টানের মুখে পড়লে কোথায় নিয়ে যাবে তার ঠিক নেই। কিন্তু বিমান সাঁতারে চ্যাম্পিয়ন। জলকে সে ভয় পায় না। জলের মধ্যে কি একটা জিনিস যেন তোল পার করছে। এই জলে কি কুমির থাকে? তাহলেই সেরেছে। কে যেন বিমানের নাম ধরে ডাকছে, বিমান, বিমান। প্রিয়ব্রতর গলা। এমন সময় ভুস করে বিমানের সামনে কি যেন একটা মাথা তুলল। কুমির নয়, মানুষ। প্রিয়ব্রতও কি জলে পড়েছে? বিমানের সঙ্গে সঙ্গে মনে পড়ল
প্রিয়দা তো ভালো সাঁতার জানে না। অমনি সে তাকে ধরতে গেল, কিন্তু ধরতে পারল না। লোকটা একটা ভয়ের শব্দ করে ডুবে গেল জলের মধ্যে। এবার নৌকোর ওপর থেকে প্রিয়ব্রতর গলা শোনা গেল, বিমান, বিমান। ছপ করে সাঁতরে সে এগোতে লাগলো নৌকোর দিকে। কাছে আসতেই প্রিয়ব্রত তার হাত ধরে তুলে নিল। মোটা লোকটার হাত পা দড়ি দিয়ে বেঁধেছে প্রিয়ব্রত। নৌকোর মোটর যে চালাচ্ছিল সে বসে আছে আড়ষ্ট হয়ে। লম্বা লোকটা নেই। বিমান জিজ্ঞেস করল, সে কোথায় গেল? প্রিয়ব্রত বলল, সেও তো জলে পড়ে গেছে। কি করে? তা তো বুঝলুম না। আমি ভাবলাম লোকটা আমাকে মেরেই ফেলবে। হঠাৎ লোকটা ভয় পেয়ে চেঁচিয়ে উঠল, তারপরে ছিটকে পড়ে গেল। বোধহয় পা পিছলে পড়ে গেছে। বন্দি মোটা লোকটা আস্তে আস্তে বলল, আমাদের আর দুজন লোকও ওইভাবে। ও ও লোকটা কাঁদতে আরম্ভ করেছে। একটা নিষ্ঠুর ডাকাতকে এরকম কাঁদতে দেখলে কিরকম অদ্ভুত লাগে। বিমান জিজ্ঞেস করল, প্রিয়দা, তুমি লম্বা লোকটার পাশে আর কারোকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলে? না তো। কে? কোনো শব্দও শোনোনি? না। তুই কার কথা বলছিস? বিমান চুপ করে গেল। তার খুব ক্লান্ত লাগছে, ইচ্ছে করছে শুয়ে পড়তে। মাত্র কয়েক মিনিট আগেও মনে হয়েছিল মৃত্যু একেবারে চোখের সামনে এসে গেছে। প্রিয়ব্রত মোটা লোকটির টর্চটা নিয়ে নদীতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। একবার সে চেঁচিয়ে উঠল, ওই যে, ওই যে, ওইখানে। বিমান জিজ্ঞেস করল, প্রিয়দা, তুমি ওর নাম জানো? ওকে তো দেখেই চিনেছি। ওই ঘনশ্যাম আগে একবার জেল খেটেছে। আমি ওকে বাঁচাবার চেষ্টা করেছিলাম। বেশ খানিকটা দূরে সাদা মতন কিছু একটা দেখা গেল। বোধহয় সেই লম্বা লোকটা জামা। ঢেউয়ে ওলট পালট খাচ্ছে। নৌকোটা তাড়াতাড়ি নিয়ে যাওয়া হলো সেখানে, কিন্তু আর কিছুই দেখা গেল না। অনেক খোঁজাখুঁজি করেও আর সন্ধান পাওয়া গেল না ঘনশ্যামের। সে স্রোতের টানে পড়ে গেছে। কোথায় থামবে কে জানে। মোটা লোকটা তখন ভেউ ভেউ করে কাঁদতে শুরু করেছে। প্রিয়ব্রত তাকে একটা ধমক দিল, তবু সে কান্না থামালো না। হাউ হাউ করে বলতে লাগলো, আমাকে বাঁচান, ওরা সবাই গেল, আমাকে বাঁচান, আমি এখন থেকে কুলিগিরি করব। বিমান নৌকোর পাটাতনের ওপর টান টান হয়ে শুয়ে পড়ল। চোখের সামনে বিরাট আকাশ, আবছা আবছা মেঘ, নদীর স্রোতের কলকল শব্দ। ঘুম এসে যাচ্ছে। তখনও সে ভাবতে লাগলো, বুধ সিংকে সে একাই দেখতে পেল কেন? নৌকোর ওপর সে বুধ সিংকে স্পষ্ট দেখেছে। লম্বা লোকটাকে মারবার জন্য হাত তুলেছিল। প্রিয়দা কেন দেখতে পেল না? শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা দিনে ডাকাতি। কেমন লাগলো গল্প জানাতে ভুলবেন না। পরের দিন এসে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।